শুভ, বলছো একটু মেনশন করে দিও তো ক্লাসে, পাওয়ার প্লে ক্লাসে একটু মেনশন করে দাও। মানে লাইভ কেটে গেছিল, আবার ঢুকছি আর কি। তো আমি অলরেডি একবার মেনশন করছি, তো এভরিওয়ান একটু। ওয়েলকাম ব্যাক। আমাদের হঠাৎ করে কারেন্ট চলে গেছে, বাট আইপিএস আছে, এরকম হওয়ার কথা না, কিন্তু কেন জানি একটু ক্লাসে বেশি বিলকি জিলকি পড়াইতেছিলাম তো হয়তো, এজন্য বিলকি জিলকি করে ফেলছে। নর্মালি এরকম হয় না, হয়ে গেছে আর কি। একটু একটা মিনিট ধৈর্য ধরে সবাই আসুক, এরপর আবার পড়াশোনা শুরু করব। আচ্ছা সবাই, হ্যাঁ একটু একটা মিনিট একটু ধৈর্য ধরে সবাই আসুক। হ্যাঁ আমরা কি শুরু করব? আমরা কি শুরু করব? শুরু করি, হ্যাঁ আমরা শুরু করি। শুরু করি আমরা, হ্যাঁ। ওকে, ওকে, দেখো দেখো আমরা কি পড়তেছিলাম, আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম রঙিন যৌগ গঠন। তো রঙিন যৌগ গঠন করতে গিয়ে আমরা আমরা দেখতেছিলাম যে আগে আমরা টুকিটাকি ছোট ছোট কিছু জিনিসপত্র পড়বো, এরপর আমরা রঙিন যৌগ কিভাবে গঠিত হয় বিস্তারিত একটা, মানে পরীক্ষায় আসলে কিভাবে লিখবো, পরীক্ষায় আসলে কিভাবে লিখবো সেটা দেখবো। তার আগে আমরা একটু ছোট ছোট জিনিস জেনে নিব, তাই না? তো আমরা দেখো, আমরা কি বলছিলাম, এতটুকু মনে তোমরা শুনছিলে, এইখানে এসে আটকায় গেছিল। তো এই যে এই অবস্থা যখন থাকবে, ডি অরবিটালগুলো যখন সমান তালে থাকবে, একই জায়গায় থাকবে, সমশক্তি সম্পন্ন থাকবে, মানে সবার এনার্জি শক্তি যখন সেম, তখন সেটাকে আমরা বলবো ডি জেনারেট অবস্থা। ডি জেনারেট অবস্থা। কিন্তু ডি অরবিটাল যখন এরকম শক্তির পার্থক্য হবে, তখন সেটাকে আমরা বলবো নন ডিজেনারেট অবস্থা। কি? নন ডিজেনারেট অবস্থা, মানে এবার শক্তির পার্থক্য আছে। এবং এটা কখন হয় ভাইয়া? এটা হচ্ছে যখন লিগ্যান্ড আসে, যখন লিগ্যান্ড আসে। এবার দেখছো লিগ্যান্ডের কাজটা কি? দেখছো তোমার এই ডিজেনারেট অবস্থা কখন? যখন লিগ্যান্ড নাই। যখন লিগ্যান্ড নাই, এটা কখন? এটা হচ্ছে ডিজেনারেট অবস্থা কখন? যখন যখন লিগ্যান্ড থাকবে না, যখন লিগ্যান্ড নাই। কিন্তু কিন্তু যখনই লিগ্যান্ড আসে, তখনই এই ডিজেনারেট অবস্থাটা নষ্ট হয়ে নন ডিজেনারেট অবস্থা ক্রিয়েট হয়, যেখানে উপরে চলে যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচে থাকে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। অর্থাৎ এদের শক্তি হয়ে যায় বেশি, এদের শক্তি হয় কম। এই শক্তির পার্থক্যটা কেন হয় ভাইয়া? এর কারণ হচ্ছে ভাইয়া, একটু সিম্পলি খেয়াল করে দেখো যে আমাদের এই যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, এরা আছে কোথায়? এরা আছে অক্ষ বরাবর। কোন বরাবর? এরা আছে অক্ষ বরাবর। অক্ষ বরাবর, অক্ষ বরাবর, অক্ষ বরাবর। আর এই যে বাকি তিনটা আছে, এই বাকি তিনটা, এরা আছে কি? এরা আছে তল বরাবর, তল বরাবর। এখন লিগ্যান্ড কোন দিক দিয়ে আসে?
লিগ্যান্ড আসে সবসময় মনে রাখবা, লিগ্যান্ড আসে বেসিক্যালি অক্ষ বরাবর। লিগ্যান্ড বেসিক্যালি আসে কোন দিকে? অক্ষ বরাবর। এখন লিগ্যান্ডের কি আছে? ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন। আবার এই যে ডি অরবিটালগুলোতেও কি আছে? ইলেকট্রন আছে। ওই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ ঘটে, ওই ইলেকট্রন ইলেকট্রন কিছুটা বিকর্ষণ ঘটে। ওই বিকর্ষণের কারণে এই ডি অরবিটাল স্প্লিট হয়ে যায়, ভেঙে যায়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দুই ভাগে বিভক্ত এদের যে সমশক্তি সম্পন্ন অবস্থাটা ছিল সেটা নষ্ট হয়ে নন ডিজেনারেট অবস্থার ক্রিয়েট হয়। এবং যেহেতু লিগ্যান্ড অক্ষ বরাবর আসে, তাহলে লিগ্যান্ড আসবে কোন দুইটা সোজা? এইটা আর এইটা, এই দুইটা সোজা আসবে। তাহলে এই দুইটার সাথে বিকর্ষণ বেশি হবে, এই দুইটা শক্তির পরিবর্তন বেশি হবে, এই জন্য এই দুইটা যায় উপরে আর বাকি তিনটা থাকে নিচে। আমার এই কথাটা বুঝছো তোমরা? এই কথাটা বুঝছো কিনা? এটা না বুঝলে পরে আবার প্যারা খাবা। আমি কেন ছোট ছোট জিনিস আগে পড়াচ্ছি যাতে করে ফাইনাল যখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবা সেটা যখন বলবো তখন যাতে এইগুলা নিয়ে প্যারা খাইতে না হয়। ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ পোলাপাইন দ্রুত বলো, বুঝছো কিনা? আচ্ছা দেখো কি বলছি, যে ডি অরবিটাল যখন সমানভাবে থাকবে, একই অবস্থায় থাকবে, তখন এটাকে আমরা বলবো ডিজেনারেট, মানে সমশক্তি সম্পন্ন। আর ডি অরবিটাল যখন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে তখন সেটাকে বলবো নন ডিজেনারেট অবস্থা। এখন দুই ভাবে কেন হবে? এটা কি পাগল কুকুর কামড় দিছে? দুই ভাগে কেন বিভক্ত হবে? যখন লিগ্যান্ড আসবে। এখন লিগ্যান্ড আসে কোন বরাবর? লিগ্যান্ড আসে অক্ষ বরাবর। অক্ষ বরাবর অরবিটাল কোনগুলা? এই যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এই দুইটা সোজা লিগ্যান্ড আসে। তো যেই দুইটা সোজা লিগ্যান্ড আসবে সেই দুইটার সাথে বিকর্ষণ বেশি হবে, সেই দুইটার সাথে মারামারি পিটাপিটি বেশি হবে, তাই না? তো তাদের শক্তির পরিবর্তন বেশি হবে, এই জন্য এই দুইটা যাবে উপরে, বাকি তিনটা থাকবে নিচে। ক্লিয়ার? এরপরে আসে যে শক্তির পার্থক্য ডেল ই তৈরি হয়েছে, এই যে একটা শক্তির পার্থক্য তৈরি হয়েছে। এবার আলো পড়লে ডেল ই পরিমাণ আলো শোষিত হবে এবং তার সম্পূরক বর্ণ বিকিরিত হবে। এই লাইনটা পরে বুঝাই দিতেছি। আলো পড়লে ডেল ই পরিমাণ আলো শোষিত হবে, তার সম্পূরক বর্ণ বিকিরিত হবে। এই লাইনটা পরে বুঝাই দিচ্ছি। দেখো এই যে লিগ্যান্ড বেশি সক্রিয় হলে ডেল ই বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে লিগ্যান্ডটা, এই লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড আসার পরে এখানে কি হবে? শক্তির পার্থক্য হবে। তো যদি শক্তিশালী লিগ্যান্ড হয়, এই যে দেখো আমরা শক্তিশালী লিগ্যান্ড পড়ছি না, এই যে এরা, তো যদি শক্তিশালী লিগ্যান্ড হয় তাহলে কি হবে? তাহলে এই ডেল ই এর পরিমাণ, এই শক্তির পরিমাণটা বেশি হবে, শক্তির পরিমাণটা বেশি হবে। এখন শক্তির পরিমাণ যত বেশি হবে ল্যামডা তত কম হবে, বিকিরিত আলোর ল্যামডা বৃদ্ধি পাবে। দেখো খেয়াল করো, আমাদের একটা সম্পর্ক আছে না, ডেল ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, তাই না? তাহলে এখান থেকে দেখো তো এদের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই ডেল ই এর পরিমাণ যত বেশি হবে ল্যামডা কি হবে? তত কম হবে, ল্যামডা তত কম হবে, ল্যামডা তত কম হবে। এখন দেখো লিগ্যান্ডের কারণে যেই শক্তির শোষণ পার্থক্যটা হয়, যে শক্তির পার্থক্যটা হয়, ওই যে শক্তিটা ডেল ইটা, এই শক্তিটা দেখো, এই শক্তিটার সাথে দেখো আলো পড়লে ডেল ই পরিমাণ আলো শোষিত হবে। অর্থাৎ যেই এনার্জিটা এখানে পার্থক্য হয়, যখন তোমার ওই যৌগের উপরে আলো পড়ে, লাইট পড়ে, তখন এই এনার্জি পরিমাণ আলো ওইটা শোষণ করে নেবে, ওই যৌগটা শোষণ করে নেবে। ধরো এই যে যৌগটা, হ্যাঁ এই যৌগটা মনে করো এটা একটা যৌগ, মনে করো এটা একটা যৌগ, এই যৌগটা এটা, এখানে ধরো এটার এনার্জি কোনটা? এনার্জি হচ্ছে ডেল ই। তো এটার উপর যখন লাইট পড়বে তখন সে কি করবে? তখন এই ডেল ই পরিমাণ যে এনার্জি, এই পরিমাণ শক্তি সে শোষণ করে নেবে, এখন এই শক্তির সাথে যেই আমার ল্যামডা যেটা সামঞ্জস্যপূর্ণ, সেই আলোটা সে শোষণ করে নেবে। তাহলে বাকিটা কি করবে? বাকিটাতে ছেড়ে দিবে। আর যেটা সে ছেড়ে দিবে অর্থাৎ বিকিরণ করবে, সেটাই আমরা দেখতে পাবো। যেটা সে বিকিরণ করবে সেটাই দেখতে পাবো। একটু খেয়াল করো, এই যে দেখো, ধরো তুমি একটা যৌগকে যদি তুমি লাল দেখতে চাও,
রেড দেখতে চাও, তাহলে ওই যৌগটা সূর্যের আলো যখন তার উপর পড়বে সে এই গ্রিনটা খেয়ে ফেলবে, গ্রিনটা শোষণ করবে, এটা শোষণ করবে এবং তার সম্পূরক আলোটা আমরা দেখতে পাবো। সম্পূরক আলোটা, তোমরা আমার কালা দেখতেছো কেন? আমি সব আলো খেয়ালাই, বিকিরণ করার মতো কিছুই থাকে না, এজন্য আমার তোমরা কালো দেখো। ব্ল্যাক বডি পড়ো নাই যে সব থেকে বেশি তোমার করতে পারে, রেডিয়েশন অ্যাকসেপ্ট করতে পারে, তা আমি হচ্ছে এরকম সব আলো খাইয়া ফেলি, বুঝছো? তো এরকম আর কি। সম্পূরক আলোটা জিনিসটা কি? সম্পূরকটা হচ্ছে তুমি যেটা খাবা তার অল্টারনেটিভটা পাবা। ধরো এই সবুজ আলোর যে ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, এটা যদি সে খেয়ে ফেলে, ওই পাশে ম্যাজেন্টা কালারটা আমরা দেখতে পাবো, ওই পাশে ম্যাজেন্টাটা আমরা দেখতে পাবো, যে আমার এটা অনেকটা ম্যাজেন্টার মতোই মনে হয়, তাই না? দেখতে পাবো। তারপরে লাল যদি, এই যে ধরো ভায়োলেট, ভায়োলেট যদি খেয়ে ফেলে, এই পাশে ইয়েলোইশ গ্রিন আমরা দেখতে পাবো। তো এইখানে কনসেপ্টটা, এটা তোমার মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট এইটুকু লিখবা এইখানে, যে এইখানে যে শক্তির পার্থক্যটা হয়, সেই শক্তির সমপরিমাণ শক্তি বা ওয়েভলেন্থ হচ্ছে ওই যৌগটা শোষণ করে, এবং তার সম্পূরক বাকি যে শক্তিরা যেটা সে বিকিরণ করে, সেই সম্পূরক বর্ণটা আমরা দেখতে পাই। দেখো বলছে বিকিরিত বা প্রতিফলিত আলোর তীব্রতা বাড়ে এবং ওই বর্ণটাই আমরা দেখতে পাই, ওই বর্ণটাই আমরা দেখতে পাই। যেমন দেখো এইটা, এটা হচ্ছে একটা পানি, পানি একটা দুর্বল লিগ্যান্ড, উইক লিগ্যান্ড, উইক লিগ্যান্ড। উইক লিগ্যান্ড মানে কি? উইক লিগ্যান্ড মানে হচ্ছে শক্তির পার্থক্য কম, আর শক্তির পার্থক্য যত কম হবে, শক্তির পার্থক্য যত কম হবে, তোমার এই কালারটা তত ফেড হবে, তত মানে হালকা কালার হবে। কিন্তু শক্তির পার্থক্য যত বেশি হবে, এই কালার তত স্ট্রং হবে, তত বেশি গাঢ় হবে। তুমি দেখো এইটা হচ্ছে হালকা কালার, কিন্তু এই দুইটা কি, এই দুইটা অনেক গাঢ় কালার না? এর কারণ কি? এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়া, স্ট্রং লিগ্যান্ড, এটা শক্তিশালী লিগ্যান্ড, স্ট্রং, স্ট্রং। এইটাও, এই ইথিলিন ডায়ামনি কি, স্ট্রং, স্ট্রং। তো লিগ্যান্ড কিভাবে ছড়ায় ছিটে আছে বুঝতেছো? লিগ্যান্ড কতভাবে ছড়ায় ছিটে আছে। লিগ্যান্ড যত শক্তিশালী হবে, তোমার কালারটা কি তত বেশি তুমি গাঢ় পাবা। লিগ্যান্ড যদি দুর্বল হয়, কালার তত কি হবে, দুর্বল হবে। তাহলে এইগুলো হচ্ছে খুঁটিনাটি আলোচনা। এবার আমরা যাব পরীক্ষার হলে কিভাবে লিখতে হয়। এই টুকিটাকি জিনিসগুলো বুঝছো কি? এবার আমরা যাব পরীক্ষার হলে কিভাবে লিখতে হয়, পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখব, এবার আমরা পড়বো সেইটা। ওকে, চলো পরীক্ষার হলে কিভাবে আসবে, কিভাবে লিখবো, ওইটা একটু আমরা দেখি। এই যে ধরো পরীক্ষায় আসলো যে অমুক যৌগ রঙিন যৌগ গঠন করে ব্যাখ্যা করো, অমুক যৌগ রঙিন যৌগ গঠন করে ব্যাখ্যা করো। ধরো এইটা, ধরো এই যৌগটার কথা বললো, হেক্সা সায়ানো আয়রন 4 এইটা, এই যৌগটার কথা বললো। ভাইয়া হেক্সা সায়ানো আয়রন 4 এই যৌগে আয়রনের জারণ মান কত বলো তো? এই যৌগে আয়রনের জারণ মান হচ্ছে আয়রন 2+, আয়রন 2+। এখানে যে সায়ানাইড, এই সায়ানাইড কি? সায়ানাইড হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, তাই না? এই সায়ানাইড হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড। এবার আসো পরীক্ষায় তুমি কেমনে লিখবা, সিম্পল। পরীক্ষায় আসলে এইভাবে দেখো, এইটা ধরো এইখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে একটা যৌগের নরমাল স্থিতি শক্তি, একটা যৌগের নরমাল স্থিতি শক্তি, এই পাশে যে যৌগের নরমাল স্থিতি শক্তি। এবার আসো, মনে করো যৌগটা এই অবস্থায় আসে, মনে করো যৌগটা এই অবস্থায় আছে, এগুলা কি? এগুলো হচ্ছে ডি অরবিটাল, হ্যাঁ, এগুলো হচ্ছে ডি অরবিটাল। 1 2 3
4 5। এই 5টা কি? এই 5টা হচ্ছে ধরো ডি অরবিটাল। ডি অরবিটাল, হ্যাঁ। এই ডি অরবিটালে দেখো তো ভাইয়া, দেখো এই যে আয়রন প্লাস 2, আয়রন প্লাস 2, আয়রন প্লাস 2 মানে এইখানে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। এটা আয়রন প্লাস 2 মানে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। দেখো আয়রন, আয়রন 2 প্লাস মানে কত? 24টা। 24টা মানে হচ্ছে আর্গনের 18 সাথে 3d6 কয়টা আছে? 6টা আছে। তো 6টা তুমি লিখো, এই যে 1 2 3 4 5 6, 6টা। এখন দেখো এরা সবাই কি আছে? এরা সবাই কি আছে? ডিজেনারেট অবস্থায় আছে না? এরা সবাই কি অবস্থায় আছে ভাইয়া বলো তো? এরা সবাই কোন অবস্থায় আছে? ডিজেনারেট অবস্থায় আছে, তাই না? এখানে কি সবাই সমশক্তি সম্পন্ন না? ডি অরবিটাল। এরা কারা? এরা হচ্ছে ডি অরবিটালস। এরা হচ্ছে ডি অরবিটালস। এরা কোন অবস্থায় আছে? এরা আছে হচ্ছে ডিজেনারেট অবস্থায়। ডিজেনারেট অবস্থায়। এখন যখন লিগ্যান্ড আসে, যখন কে আসে? যখন ধরো লিগ্যান্ড আসে, লিগ্যান্ড, লিগ্যান্ড আসলে প্রথমে এদের স্থিতিশক্তি বাড়ে। এদের কি হয়? স্থিতিশক্তিটা বৃদ্ধি পায়। এই যে এরকম ভাবে স্থিতিশক্তিটা বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় কি হয় দেখো তো? 1 2 3 4 5 ইলেকট্রন, 1 2 3 4 5 6। এটা যখন এই মাত্র লিগ্যান্ড আসলো, বুঝছো? এই মাত্র লিগ্যান্ড আসলো, লিগ্যান্ড আসার ফলে এদের স্থিতিশক্তিটা বাড়লো, এই জায়গায় আসছে। এখনো এরা কোথায় আছে? এখনো এরা ডিজেনারেট অবস্থায় আছে। এখনো কোথায় আছে? ডিজেনারেট অবস্থায় আছে। এইবার যখন লিগ্যান্ডের সাথে এদের বিকর্ষণ শুরু হইলো, লিগ্যান্ডের সাথে যখন বিকর্ষণ শুরু হলো, এইবার কি হবে? তাদের ডিজেনারেসিটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে কি হবে? লিগ্যান্ড যখন আসবে তখন এদের ডিজেনারেসিটা নষ্ট হয়ে দেখো ডি অরবিটালটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। ডি অরবিটালটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। একটা চলে যাবে উপরে, উপরে, আরেকটা পার্ট থাকবে নিচে, নিচে। দেখো এই যে দেখো এখানে এরা কারা? এরা হচ্ছে ডি অরবিটালস। এরা ডি অরবিটালস। কার? কার ডি অরবিটালস? এটা হচ্ছে আয়রন 2 প্লাসের, তাই না? আয়রন 2 প্লাসের, আয়রন 2 প্লাসের। এবার যখন লিগ্যান্ড আসছে, এবার যখন লিগ্যান্ড আসলে, লিগ্যান্ড আসলে, লিগ্যান্ড আসলে কি হয়? লিগ্যান্ড আসলে এই যে ডিজেনারেট অবস্থাটা, এই ডিজেনারেট অবস্থাটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে উপরে 2টা ইলেকট্রন অরবিটাল চলে যায়, নিচে 3টা অরবিটাল চলে যায়। উপরে যে অরবিটাল যায় এরা কারা? এরা কারা? উপরে যে অরবিটাল যায় এরা কারা? এরা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে ডি জেড স্কোয়ার। আর নিচে কারা? নিচে হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর হচ্ছে ডি জেড এক্স। এখন আসো, এই যে 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন তুমি কেমনে দিবা? এখন এই 6টা ইলেকট্রন কেমনে দিবা? যখন লিগ্যান্ড আসছে, লিগ্যান্ড কে? খেয়াল করো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। লিগ্যান্ড কে? লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড। সায়ানাইড কি শক্তিশালী নাকি দুর্বল বলো তো? সায়ানাইড কি শক্তিশালী নাকি দুর্বল? সায়ানাইড কোন ধরনের লিগ্যান্ড? শক্তিশালী নাকি দুর্বল বলো? সায়ানাইড কোন ধরনের লিগ্যান্ড? শক্তিশালী নাকি দুর্বল? সায়ানাইড কি শক্তিশালী নাকি দুর্বল? কোন ধরনের লিগ্যান্ড? শক্তিশালী নাকি দুর্বল? সায়ানাইড স্ট্রং লিগ্যান্ড। তো মনে আছে যে শক্তিশালী লিগ্যান্ড আসলে তার কাজ কি? শক্তিশালী লিগ্যান্ড কি বলছিলাম ভাইয়া? যে শক্তিশালী লিগ্যান্ড হচ্ছে সেই লিগ্যান্ড, সেই গার্ডিয়ান যারা তার বাচ্চাদেরকে সিঙ্গেল থাকতে দেয় না। অর্থাৎ এইবার এইবার এই শক্তিশালী লিগ্যান্ড কি করবে? এই যে 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রনকে, এই 6টা ইলেকট্রনকে পাশাপাশি জোড়া লাগাই দিবে, 1 2 3, এইভাবে বসাই দিবে।
অর্থাৎ এবার আর উপরে ইলেকট্রন যাবেই না, উপরে ইলেকট্রন যাবেই না, উপরে ইলেকট্রন যাবেই না। এই যে দুইটা অরবিটাল, এই দুইটা অরবিটালকে বলা হয় ইজি, সরি হ্যাঁ, এই দুইটা অরবিটালকে বলা হয়, উপরের যে দুইটা অরবিটাল এদেরকে বলা হয় ইজি, ইজি। আর নিচের যে অরবিটালগুলা এদেরকে বলা হয় T2G। এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় T2G। হ্যাঁ, এই সেটটা, এই সেটের নাম ইজি, এই সেটের নাম T2G, আর কিছুই না। এখন দেখো এখানে এনার্জি চেঞ্জটা কি? এনার্জি চেঞ্জ হচ্ছে ডেল ই। শক্তির পার্থক্য কত হয়েছে? শক্তির পার্থক্য হয়েছে ডেল ই। ডেল ই পরিমাণ শক্তির পার্থক্য হয়েছে। কি পরিমাণ পার্থক্য হয়েছে? ডেল ই পরিমাণ শক্তির পার্থক্য হয়েছে। এই যে এনার্জিটা, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এটার নাম কি? ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, এই যে এটা, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। ভয় পাও না, হ্যাঁ, পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, কি কি লিখবা ভাইয়া সব কিছুই গোছায় দিব, ভয়ের দরকার নাই। আগে জিনিসটা বুঝো, বুঝলে তুমি নিজেও পরীক্ষার খাতায় কিছু না কিছু লেখা দিয়ে আসতে পারবা। কিন্তু ভয় পায় দৌড় দিও না, আগে দেখো, ভয় পায় দৌড় দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এইবার আসো পরীক্ষার খাতায় কি লিখবা। হ্যাঁ, এবার আসো পরীক্ষার খাতায় কি লিখবা। সবাই ঠান্ডা মাথায় শুনে, একদম ঠান্ডা মাথায় ধরো। ধরো তোমাকে বললো যে এই যৌগটা রঙিন যৌগ গঠন করবে কিনা ব্যাখ্যা করো। এই যৌগটা রঙিন যৌগ গঠন করবে কিনা ব্যাখ্যা করো। তো তোমার প্রথম কথা হচ্ছে রঙিন যৌগ গঠন করে কি? অবস্থান্তর মৌল। তো তুমি দেখবা যে এই যে আয়রন, আয়রন অবস্থান্তর কিনা? আয়রন অবস্থান্তর। এখন এখন তুমি তাহলে তোমার প্রথম সিদ্ধান্ত কি? হ্যাঁ, এ রঙিন যৌগ গঠন করবে। এবার তোমাকে বলছে ব্যাখ্যা করতে। তো তুমি এইবার এই চিত্রটা সুন্দর মতো আঁকাবা। তুমি বলবা যে এই যে যৌগটা, এই আয়রনের, প্রথমে বলবা যে এই যৌগে আয়রন +2 হিসাবে আছে। আয়রন +2 মানে হচ্ছে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে। কয়টা? 6টা ইলেকট্রন আছে। তো ডি অরবিটালে যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রনকে যদি আমরা লিখি, এরকম একটা দাগ দিবা, দিয়ে এই পাশে স্থিতিশক্তি লিখবা। লিখে এই 6টা ইলেকট্রন এক পাশে এখানে লিখবা। লিখে নিচে কি লিখবা? ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট অবস্থা তোমরা বুঝো, মানে এখানে সমশক্তি সম্পন্ন। এরপর যখন লিগ্যান্ড আসে, এদের স্থিতিশক্তিটা বৃদ্ধি পায়, এবং লিগ্যান্ড আর এই ডি অরবিটালের কি হয়? বিকর্ষণ হয়। কোন কোন অরবিটালে বিকর্ষণ হয়? এই যে x² y² আর z² এখানে বিকর্ষণ হয়। এই বিকর্ষণের ফলে এদের মধ্যে একটা স্প্লিটিং সৃষ্টি হয়, এদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি হয়। উপরে 2টা অরবিটাল চলে যায়, নিচে 3টা অরবিটাল থাকে। নিচে 3টা কোনটা থাকে? xy yz zx, আর উপরে থাকে x² y² আর z²। নিচের 3টাকে বলা হয় T2G, উপরের 2টাকে বলা হয় ইজি। এবার এইখানে ইলেকট্রনটা কেমনে দিবা? এইখানে ইলেকট্রনটা দিবা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য স্ট্রেংথ অফ লিগ্যান্ড। লিগ্যান্ডের শক্তি অনুসারে। লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, শক্তিশালী। তাহলে তার কাজ কি? জোড়া লাগাই দেওয়া। সে কি করবে? এই 6টারে নিচে জোড়া লাগাই দিবে, 6টারে নিচে জোড়া লাগাই দিবে। তো জোড়া লাগাই দিলে কি হবে? উপরে আর তুমি ইলেকট্রন দিবা না। এবার তুমি বলবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, এখানে লিগ্যান্ড আসার পরে এখানে একটা স্প্লিটিং হয়, এদের মধ্যে একটা ডি অরবিটালগুলার ডিজেনারেসি, এই যে ডিজেনারেট অবস্থা নষ্ট হয়, নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়। এই চিত্র আঁকার পরে লিখবা যে নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়, সেখানে ডেল ই পরিমাণ শক্তির পার্থক্য হয়। ডেল ই পরিমাণ শক্তির পার্থক্য হয়। এই যৌগের উপরে, এই যৌগের উপরে এখন যদি আলো পড়ে, তাহলে সে কি করবে? এই যৌগের উপরে আলো পড়লে সে ডেল ই পরিমাণ শক্তি শোষণ করবে। ডেল ই পরিমাণ শক্তিকে কি করবে? সে শক্তি শোষণ করবে। শোষণ করলে যে SC/λ, ডেল ই পরিমাণ শক্তি শোষণ করা মানে হচ্ছে একটা নির্দিষ্ট ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করা। তো যেটা সে শোষণ করবে, শোষণ করার পর বাকি যেটা থাকবে, যেটা সে ছেড়ে দিবে, বিকিরণ করবে, অর্থাৎ শোষণ করবে, যেটা তার সম্পূরক আলো, যেটা ওই কালারটা আমরা দেখতে পারবো, ওই কালারটা আমরা দেখতে পারবো। এটাই হচ্ছে রঙিন যৌগ গঠনের বেসিক। জাস্ট এইটুকু, বুঝছো কিনা বলো?
বুঝছো কিনা? দ্রুত দ্রুত একটু বলো। তোমার এই চিত্র কিন্তু দেখাইতে হবে, এই চিত্র দেখাইতে হবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন দেখো, এই যে এখানে সায়ানাইড শক্তিশালী লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড, এটার বর্ণ হচ্ছে, এই যৌগটা হচ্ছে হলুদ। এই যৌগটা বর্ণ কি? এই যৌগটা বর্ণ হচ্ছে হলুদ, হলুদ। এখন তোমাকে যদি এই যৌগটার বদলে এরকম একটা দিত, দেখো তোমাকে যদি এরকম একটা দিত, এই যে হেক্সা অ্যাকোয়া, হেক্সা অ্যাকোয়া আয়রন 2+, হেক্সা অ্যাকোয়া আয়রন 2+, তাহলে ভাইয়া দেখো তো, একটু সিম্পল, এই জাস্ট ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি। এই কনফিউশনটা যাতে না হয়, এই জিনিসটা একটু দেখায় রাখি। দেখো, ধরো এটা 1 2 3 4 5, 1 2 1 2 3। দেখো এখানেও কি আয়রন 2+, এখানেও ইলেকট্রন আছে কয়টা? 6টা, তাই না? তাহলে দেখো 1 2 3 4 5 6, 5 6। এইবার ভাইয়া যখন স্প্লিট হবে, এবার যখন স্প্লিট হবে তখন ইলেকট্রন বলো নিচে কয়টা লিখবা, উপরে কয়টা লিখবা? এবার লিগ্যান্ডকে, পানি, পানি কি? পানি হচ্ছে উইক লিগ্যান্ড। আর উইক লিগ্যান্ড কি তোমার জোড়া লাগাইতে পারবে, মিঙ্গেল করতে পারবে? উইক লিগ্যান্ড মিঙ্গেল করতে পারবে? উইক লিগ্যান্ড মিঙ্গেল করতে পারবে না। উইক লিগ্যান্ড মিঙ্গেল করতে পারবে? উইক লিগ্যান্ড মিঙ্গেল করতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না, এটা উইক লিগ্যান্ডের ক্ষমতার বাইরে। তাইলে সে কি করবে? নরমাল পূরণ করবে। এই যে 1 2 3 4 5 এবং শেষে অতিরিক্ত থাকলে সেটা নিচে আসবে, শেষে অতিরিক্ত থাকলে সেটা নিচে আসবে। এটা কখন? যখন উইক লিগ্যান্ড হলে। আর শক্তিশালী লিগ্যান্ড হলে সে কি করবে? জোড়া লাগাই দেবে, শেষ, শেষ। তাহলে যদি রঙিন যৌগ গঠন করে আসে, তাহলে প্রথমেই বলবা যে যেহেতু এটা অবস্থান্তর মৌল, সে রঙিন যৌগ গঠন করবে। তারপরে যেভাবে চিত্রটা আঁকাবে, আঁকায় বলবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, অবস্থান্তর মৌলের সাথে এই যৌগে, এই অবস্থান্তর মৌলের এই যৌগে, জটিল যৌগে যখন লিগ্যান্ড আসে, যখন লিগ্যান্ড আসে ধাতব আয়নের ডি অরবিটালে, তখন তাদের মধ্যে বিকর্ষণ হয়ে ডি অরবিটালের স্প্লিটিং হয়, বিভক্তি হয়, যেখানে একটা শক্তির পার্থক্য হয় এবং এই শক্তির পরিমাণ আলো ওই যৌগটা শোষণ করে এবং তার বিকিরিত আলোটা আমরা রং হিসাবে, কালার হিসাবে দেখতে পাই। আর কি বলবা? যে যত লিগ্যান্ড যত শক্তিশালী, কালারটা তত গাঢ় হবে, তত শক্তিশালী হবে। আর লিগ্যান্ড যত দুর্বল, কালার তত ফেড হবে, হালকা হবে। যেমন এই যৌগটা হচ্ছে হালকা সবুজ, এটা হচ্ছে হালকা সবুজ, হালকা সবুজ, আর ওটা হচ্ছে গাঢ় হলুদ। পার্থক্য বুঝছো? বলো, পরীক্ষার খাতায় লিখতে পারবা কিনা ভাইয়া? পরীক্ষার খাতায় লিখতে পারবা কিনা? নিচে 4টা, উপরে 2টা, সুন্দর। পরীক্ষার খাতায় আমরা লিখতে পারবো তো নাকি? হ্যাঁ, সবাই পরীক্ষার খাতায় লিখতে পারবো কিনা? লিখতে পারলে আমাদের আজকের লাস্ট টপিক জটিল যৌগের সংকরায়ন, এটা পড়ার পরে আমরা কোশ্চেন সলভ করব। পরীক্ষার খাতায় লিখতে পারবো? লিখতে পারবো, ঠিক আছে? পরীক্ষার খাতায় লিখতে পারবো। পারলে আসো, জটিল যৌগের সংকরায়ন। এই সংকরায়নে কি কি দেখবো ভাইয়া? দেখো, মনে রাখবা, লিগ্যান্ড জটিল যৌগের সাথে কি করে ভাইয়া? সন্নিবেশ বন্ধন গঠন করে। কি বন্ধন গঠন করে? সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এই যে দেখো, মনে করো একটা লিগ্যান্ড আমি লিখলাম, ধরো কি লিখবো? ধরো যে হেক্সা সায়ানো, যেটা দিয়ে উদাহরণ দিলাম এটাই লিখলাম, হেক্সা সায়ানো আয়রন 4-। এখানে লিগ্যান্ড কয়টা? 6টা। লিগ্যান্ড কয়টা? 6টা। এটা কি? মনোডেন্ডেট, মানে একটাই বন্ধন গঠন করতে পারে। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা ভাইয়া? সন্নিবেশ সংখ্যা কয়টা? 6টা। এখানে সন্নিবেশ সংখ্যা কয়টা? 6টা। তারপরে এই যে এই যৌগটা ভাইয়া লিখছি, এই যৌগটা তখন লিখছি, এই যে পানি আছে কয়টা? 6টা। তাহলে সন্নিবেশ বন্ধন কয়টা? 6টা। তারপর মনে করো এইটা, মনে করো এই যে টেট্রা অ্যামিনো কপার সালফেট, এখানে এই অ্যামোনিয়া আছে কয়টা? 4টা। তাহলে সন্নিবেশ
বন্ধন কয়টা? 4টা। এখানে কয়টা? 6টা। সো সন্নিবেশ বন্ধন কোনটা? এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে লিগ্যান্ডগুলো থাকবে, এই লিগ্যান্ডগুলা মেটাল আয়নের সাথে, ধাতব আয়নের সাথে যে বন্ধনগুলো করে সেগুলোই সন্নিবেশ বন্ধন। যতগুলো থাকবে ততগুলো সন্নিবেশ বন্ধন, যেহেতু এরা একক, একটাই করে বন্ধন তৈরি করে। তো এখন কি বলছে ভাই, সন্নিবেশ বন্ধন যদি 2টা হয় তাহলে sp, সন্নিবেশ বন্ধন যদি 4টা হয় তাহলে sp3ও হইতে পারে, আবার sp2d sp2 অথবা sp2d, দুইটার যে কোনো একটা। এখন sp3 কেন হয় না? sp3 হয় জটিল যৌগ ছাড়া বাকিগুলাতে, জটিল যৌগের ক্ষেত্রে sp3 এরকম দেখা যায় না। ঠিক আছে, তাহলে যখন সন্নিবেশ সংখ্যা 4 হবে dsp2 অথবা sp2d, dsp2 অথবা sp2d। আর সন্নিবেশ বন্ধন যখন 6 তখন তখন d2sp3 অথবা sp3d2, d2sp3 অথবা sp3d2। তোমাদের যেটা মনে প্রশ্ন ঘুরতেছে যে ভাইয়া, ও ভাইয়া, এই যে আপনি একবার লিখছেন d2sp3, আবার লিখছেন sp3d2, ডি কখন আগে, ডি কখন পরে? আবার লিগ্যান্ড। দেখছো লিগ্যান্ড কত বড় নষ্ট, কত বড় শতানের বাচ্চা। দেখছো যে সব জায়গায় ঝামেলা, সব জায়গায় ঝামেলা করবে, সব জায়গায়। মনে রাখবা, যদি লিগ্যান্ড শক্তিশালী হয় তাহলে ডি আগে। ডি আগে মানে কি? স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড। আর ডি পরে মানে কি? ডি পরে মানে হচ্ছে উইক লিগ্যান্ড, উইক লিগ্যান্ড, উইক লিগ্যান্ড। শেষ? ক্লিয়ার? তাহলে শক্তিশালী লিগ্যান্ড হলে ডি আগে, দুর্বল লিগ্যান্ড হলে ডি পরে। এবার আসো আমরা দু একটা নির্ণয় করি। দেখো এই যে এখানে লিগ্যান্ড কয়টা? 6টা। লিগ্যান্ড কয়টা? 6টা। তাহলে সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। 6 হইলে হয় d2sp3 অথবা sp3d2, হয় d2sp3 অথবা sp3d2, তাই না? তাহলে এইখানে লিগ্যান্ড কি? সায়ানাইড। সায়ানাইড কি স্ট্রং না উইক? স্ট্রং। তাহলে ডি আগে, তাহলে এটা কি হবে? d2sp3। শেষ, শেষ। এটা কি? এটা হচ্ছে d2sp3। কিন্তু পরীক্ষার হলে যখন রিটেনে আসবে তখন কেমনে লিখবা? পরীক্ষার হলে যদি রিটেনে আসে, রিটেনে আসলে কেমনে লিখবা? দেখো রিটেনে কেমনে আসবে সেটা ভাইয়া শেখাচ্ছি। এখানে দেখো K4FeCN6, এইখানে আয়রনের জারণ মান কত ভাইয়া? এখানে আয়রন জারণ মান হচ্ছে আয়রন 2+, আয়রন 2+। তো আয়রন 2+ হলে তুমি প্রথমে কি করবা? তুমি প্রথমে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস লিখবা, আয়রন 2+, এটার ইলেকট্রন বিন্যাস লিখবা, আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস। আয়রন 2+ মানে কত ভাইয়া? আয়রন 2+ মানে হচ্ছে, দেখো আয়রন 2+ মানে হচ্ছে আর্গনের কত? আর্গনের 18, এখানে 24টা, তার মানে 3d6। এবার তুমি ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাসটা দেখাও। 3d 4s 4p, এটা 1 2 3 4 5, 3d 4s 4p। দেখো এরা কারা? এরা হচ্ছে, এটা হচ্ছে 3d অরবিটাল, এটা 4s, এটা হচ্ছে 4p। এখন দেখো ভাইয়া, এখানে যদি তুমি ইলেকট্রন বিন্যাসগুলো দেখাও, ইলেকট্রন বিন্যাস দেখালে কয়টা আছে? 6টা আছে। তার মানে কেমনে হবে? 1 2 3 4 5 6। এটা কার? এটা যখন এই আয়রন 2+ নর্মাল থাকে, আয়রন 2+ যখন নর্মালি থাকে, সাধারণভাবে থাকে, হ্যাঁ নিজের মতো করে থাকে, নিজের মতো করে থাকে। কিন্তু এই যে আয়রন 2+, এটা কোথায় আছে? এই যৌগে আছে না? এই যৌগে আছে না? আয়নের মধ্যে আছে না? তাহলে আয়রন 2+ যখন এই যৌগের মধ্যে থাকবে বা এই আয়নের মধ্যে থাকবে, অর্থাৎ এই যে এইটাই যে আয়রন হেক্সাসায়ানো, যদি আমরা পটাশিয়ামটাকে উঠে দিই তার মানে কত? 4-। তুমি পুরো যৌগ লিখতে পারবা যে এই যৌগে আয়রন কেমনে আছে, এই যৌগে আয়রন কেমনে আছে। এই যৌগে আয়রন আছে এইভাবে, দেখো ভাইয়া এই যৌগে আছে কিভাবে? এই যৌগে আছে 5টা, 1টা, 3টা, 1 2 3 4 5, 1
1 2 3 কি কি? এটা হচ্ছে আমার 3D, এটা 4s, এটা 4p। এবার আসো, এইবার এই যৌগে আয়রন কেমনে আছে? এই যৌগে আয়রন কেমনে আছে? আয়রনের এখানে কয়টা? 6টা। তখন কি লিগ্যান্ড ছিল? লিগ্যান্ড ছিল না ভাইয়া, লিগ্যান্ড ছিল না। এবার কে আছে? লিগ্যান্ড আছে। কত? CN6। এবার কি আছে? লিগ্যান্ড আছে। লিগ্যান্ড কে? সায়ানাইড। সায়ানাইড কি শক্তিশালী না দুর্বল? শক্তিশালী। এই গার্ডিয়ান কি তোমরা সিঙ্গেল থাকতে দিবে? দেবে না। কি করবে? মিঙ্গেল করে দিবে। তার মানে এবার ইলেকট্রন হবে এরকম, এই যে জোড়ায় 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 হেক্স। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার এই যে বাকি যে ফাঁকা ঘরগুলো আছে, এই ফাঁকা ঘরগুলাতে কি বসবে? এই ফাঁকা ঘরগুলাতে হচ্ছে লিগ্যান্ড তার ইলেকট্রন নিয়ে এসে সন্নিবেশ বন্ধন গঠন করবে। এখানে কে বসবে? সায়ানাইড, 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 সায়ানাইড। এইসব জায়গায় সায়ানাইড আসবে। সায়ানাইড, সায়ানাইড, সায়ানাইড। তাহলে দেখো তো ভাইয়া, সায়ানাইড যে আসছে, কোথায় আসছে দেখো তো। এই যে ডি অরবিটালে 2টা, তার মানে D2। এখানে এস অরবিটালে 1টা, এস। পি অরবিটালে 3টা, D2sp3। এইটা হচ্ছে আমার ফাইনাল সংকরায়ন। এইটা হচ্ছে আমার ফাইনাল সংকরায়ন। হোপফুলি বুঝতে পারছো। এইটা হচ্ছে আমার ফাইনাল সংকরায়ন। আশা করি এইবার বুঝতে পারছো। পরীক্ষায় যদি আসে তাহলে কিভাবে লিখবা? পরীক্ষায় যদি আসে তাহলে কিভাবে লিখবা? ক্লিয়ার? বোঝা গেছে? দেখো, দেখছো? তাহলে এখানে কি হয় ভাইয়া? এই জায়গায় কি হয় একটু খেয়াল করে দেখো, যে এইখানে এই যে আয়রন 2+, এই আয়রন 2+ সাধারণ অবস্থায় যখন থাকে তখন তার ইলেকট্রন বিন্যাস একরকম, কিন্তু সে যখন লিগ্যান্ডের সাথে থাকে তখন তার ইলেকট্রন বিন্যাস আরেক রকম। ওই লিগ্যান্ড কি করে? মিঙ্গেল বানায় দেয়। তো মিঙ্গেল বানায় দেওয়ার পরে ব্যাস, এবার যেরকম আছে এরকম সায়ানাইড, 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 সায়ানাইড। এই লিগ্যান্ডগুলো কি করে? এই ফাঁকা অরবিটাল, যে ফাঁকা অরবিটালগুলো আছে সেইখানে আইসা কি করে? সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এই ডি অরবিটালে 2টা, এস অরবিটালে 1টা, পি অরবিটালে 3টা, D2sp3। এটা হচ্ছে তার সংকরায়ন। এখন যদি বলি যে এই যৌগের ম্যাগনেটিজম কি হবে? এই যৌগের ম্যাগনেটিজম, এই যৌগের ম্যাগনেটিজম কি হবে? পারবা কিনা দেখো, এই যৌগের ম্যাগনেটিজম বের করতে পারবা কিনা? K4 আয়রন হেক্সা সায়ানো, এইটা, তাই না? দেখো ভাইয়া, এই যে পটাশিয়াম হেক্সা সায়ানো যে যৌগটা, এই যৌগটাতে কোনো বিজোড় ইলেকট্রন আছে? কোনো বিজোড় ইলেকট্রন নাই। তাহলে এটা যদি তুমি ম্যাগনেটিক মোমেন্ট বের করতে চাও, মিউ ইকুয়াল টু রুট ওভার n ইন্টু n প্লাস 2 ইকুয়াল টু কি হবে? 0 ইন্টু 0 প্লাস 2, তার মানে কত? 0। এটার ম্যাগনেটিক মোমেন্ট কি? 0, তাই না? কারণ কি? এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। এখানে n এর মান কত? n এর মান 0। এখানে n এর মান কি? n ইকুয়াল টু 0। তার মানে এটা কি? এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। বুঝছো লিগ্যান্ড কিভাবে সরাসিটা আছে? একটা লিগ্যান্ড তোমাকে কত কিছু এক্সপ্লেইন করতে সাহায্য করতেছে। বুঝতে পারছো? তাহলে আমরা যখন ম্যাগনেটিজম দেখব, হ্যাঁ ডায়া ডায়া, এই তো সাবাস বেটা, সাবাস, সাবাস, গুড 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 গুড। এবার আসো, আমরা নামাজের ব্রেকে যাব। এই টপিকটা একটু পড়ে নিই, হ্যাঁ ঝটপট পরে আমরা 10 মিনিটে নামাজের ব্রেকে যাব, প্যারা নেই আমাদের। এটার পরে আর তেমন কিছু নাই। হ্যাঁ, পরেরটা দেখো, পরেরটা। এখানে K3 আয়রন CN6, এখানে হচ্ছে আয়রন কত? এইটাতে এই যোগে আয়রন আছে Fe3+ হিসাবে। Fe3+ মানে আর্গনের 18, সাথে হচ্ছে 3D5, 3D5। তাহলে এবার তুমি ইলেকট্রন বিন্যাস লিখবা নর্মাল। নর্মাল তুমি যদি আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস লিখো, আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস যদি তুমি লিখো, তাহলে কেমন হবে দেখো। এইটা 1 2 3 4 5
1 2 3, এটা হচ্ছে নর্মাল আয়রন 3+ একটা। এরপরে ধরো দুইটা আঁকায় নেই একবারে, 1 2 3 4 5 2 3। আচ্ছা, এটা হচ্ছে 3D, এটা 4S, এটা 4P, এটা হচ্ছে 3D 4S 4P। এখন দেখো ভাইয়া, খেয়াল করো, নর্মাল আয়রন 3+ মানে কি, কয়টা আছে? 5টা আছে। তো 5টা তুমি লিখো, 1 2 3 4 5, বাকিগুলা খালি। এইবার আয়রন 3+, আয়রন 3+ যখন এই যৌগে, অর্থাৎ এইটা হেক্সাসায়ানো আয়রন 3-, এই যৌগে যখন, এই যৌগে যখন, তখন তার ইলেকট্রন কেমন হবে? তখন তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে? সায়ানাইড আছে, সায়ানাইড কি করবে? জোড়া লাগাই দিবে। তো যদি জোড়া লাগাই দেখো, 1 2 3 4, এরপরে হচ্ছে 5। কিছু কিছু সিঙ্গেল লুজার আছে যে তার গার্ডিয়ান চাইলেও তার কপালে কি মিঙ্গেল হয় না। তোরা 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 তো পড়াশোনাও করস না, কিছুই করস, তোরা করস কি? কি বুঝলাম না, তোরা করস কি? আমার একটু বুঝা, কি করস? না পড়াশোনা, না মানে কোনো প্রোডাক্টিভ কাজই নেই তোদের। তোরা হইলে যে এরা, যে যেখানে লিগান্ড, স্ট্রং লিগান্ড, শক্তিশালী লিগান্ড, সে চাইতেছে মিঙ্গেল করবে, কিন্তু সে এত পরিমাণ সিঙ্গেল যে মিঙ্গেল করার মতো কেউ নেই। তাহলে সে যেমনা সেমনি থাকবে, যেমনা সেমনি থাকবে। তাহলে এই যে বাকি জায়গাগুলা, এই বাকি জায়গাগুলোতে কে আসবে? এই বাকি জায়গাগুলোতে হচ্ছে লিগ্যান্ড আসবে। বাকি জায়গাগুলোতে লিগ্যান্ড আসবে, বাকি জায়গাগুলোতে লিগ্যান্ড আসবে। কে কে? সায়ানাইড, 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 সায়ানাইড। তাহলে এবার এর সংকরায়ন কি হবে ভাইয়া? সংকরায়ন হবে দেখো, ডি দুইটা, D2 S একটা, SP3টা, D2SP3। তার মানে এটা সংকরায়নও কি? এটা সংকরায়নও D2SP3, D2SP3। এবার যদি বলা হয় এটার ম্যাগনেটিজম বের করো, এবার যদি বলা হয় যে এটার ম্যাগনেটিজম বের করো, তাহলে যৌগটা কি? K3। এটা ম্যাগনেটিজম কি হবে? অ্যান্সার দাও। FeCN6। এটার ম্যাগনেটিজম কি হবে? মিউ ইকুয়াল টু √n × n+2। তাহলে এখানে n এর মান কত ভাইয়া? এখানে n ইকুয়াল টু হচ্ছে 1। এই যে দেখো n এর মান কত, কই জানো? এই যে একটা সিঙ্গেল আছে, n এর মান 1। তার মানে 1 × 1+2, তার মানে হচ্ছে কত? √3, √3। 1 × 1+2, √3। এবার এইটা কোন ম্যাগনেটিক হবে বলো? এইটা কোন ম্যাগনেটিক হবে? প্যারাম্যাগনেটিক। নাইস, শাবাশ, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে এটা কোন ম্যাগনেটিক? এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। যেহেতু প্যারাম্যাগনেটিক, এটা যেহেতু কি আছে, যেহেতু বিজোড় ইলেকট্রন আছে, এটা হবে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। এরপরে দেখো ক্লোরিন, আর এখানে কি আছে? হাইড্রোক্সিল। একই জিনিস কিন্তু। এটা দেখো, এটা কি? এটা হচ্ছে আয়রন 2+, আয়রন 2+, আর এটা হচ্ছে কি? ক্লোরিন। এটা কি? উইক, দুর্বল। এখানে এটা কি আছে ভাইয়া? এটা হচ্ছে আয়রন 2+, এটাও আয়রন 2+। তার মানে এইখানেও কি আছে? আমি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, জাস্ট দেখাই দিতেছি যে জিনিসটা কীরকম হবে। আয়রন 2+, এইটার, এটা মানে কি? এটা মানে হচ্ছে আর্গনের 18, আর্গনের 18 3d6, 3d6। ক্লিয়ার? 3d6। এখন আসো, এখানে ক্লোরিনটা কি? ক্লোরিনটা হচ্ছে উইক লিগ্যান্ড। উইক, উইক লিগ্যান্ড মানে কি থাকবে? উইক লিগ্যান্ড মানে হচ্ছে সিঙ্গেল থাকবে, পেয়ার আপ করবে না, তাই না? তার মানে এবার ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? এবার ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম, দেখো, 4s 3d 4s 4p 4d। এবার ইলেকট্রন বিন্যাসটা একটু অন্যরকম হবে, দেখো কেমন। 1 2 3 4 5, 1 2 3, 1 2 3 4 5। এরা কারা? এরা হচ্ছে 3d 4s 4p 4d। দেখো ভাইয়া, এবার তো আর কেউ তোমাকে মিঙ্গেল করতেছে না, করতেছে কি? করতেছে না। তাহলে এই যে 6টা ইলেকট্রন কেমনে লিখবা? 1 2 3 4 5, আর একটা অটো মিঙ্গেল হবে 6। এখন এখানে সবাই কি আছে? পূর্ণ অবস্থায় আছে, সবগুলা পূর্ণ অবস্থায় আছে।
তো সবগুলো যেহেতু পূর্ণ অবস্থায় আছে, এই মুহূর্তে তোমার লিগ্যান্ড আসবে কোথায়? লিগ্যান্ড আসবে বাকিগুলোতে। তাহলে লিগ্যান্ড আসবে কোথায়? লিগ্যান্ড আসবে এইখানে 1 2 D2 sp3d2। দেখো এইগুলাতে এবার কে আসবে? লিগ্যান্ড আসবে। লিগ্যান্ড কে এখানে? লিগ্যান্ড হচ্ছে ক্লোরিন। তার মানে এই যে ক্লোরিন 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 ক্লোরিন। ওকে, এইবার তাহলে সংকরায়ন কি হবে? দেখো এস পি তিনটা, sp3 ডি দুইটা, তাহলে sp3d2। এবার দেখছো, এবার এস অরবিটাল কি আগে, ডি পরে। আগেরটাতে দেখো ওই যে ভাইয়া যে লাইনটা লিখছিলাম, এই যে স্ট্রং লিগ্যান্ড হলে ডি আগে, উইক লিগ্যান্ড হলে ডি পরে। তাহলে এই জিনিসটা আমরা প্রমাণ পাইছি যে এইখানে স্ট্রং লিগ্যান্ড, এই জন্য ডি আগে, উইক স্ট্রং লিগ্যান্ড ডি আগে, কিন্তু এই জায়গায় দেখো উইক লিগ্যান্ড ডি কি পরে, ডি পরে। তাহলে এটার ম্যাগনেটিজম কি হবে ভাইয়া বলো তো? ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম হবে কি? এই যে সিঙ্গেল ইলেকট্রন আছে না, সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এটা কোন ম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক। তোমরা কি ক্লিয়ারলি বুঝছো জিনিসটা? ক্লিয়ারলি বুঝছো? বুঝছো? এখানে 4D পর্যন্ত কেন নিলাম? কারণ এই যে 6টা লিগ্যান্ড যে আসবে, 6টা লিগ্যান্ড কোথায় আসবে? এই যে 3D তে কি খালি আছে? খালি নাই। তাহলে 4S এ আসবে, 4P তে আসবে, 4D তে আসবে। কিন্তু আগের বার যখন স্ট্রং লিগ্যান্ড ছিল তখন দেখো 3D খালি ছিল না, এই যে দুইটা খালি ছিল। ওই যে স্ট্রং লিগ্যান্ড কি করে দিছে? পেয়ার আপ করে দিছে, জোড়া করে দিছে, দুইটা খালি করে দিছে, ওই খালি জায়গায় লিগ্যান্ড ঢুকতে পারছে। কিন্তু দুর্বল লিগ্যান্ড তো আর এই খালি করতে পারে নাই। তো খালি করতে না পারলে জায়গা কই পাবে? খালি করতে না পারলে তো জায়গা নেই, তো জায়গা নেই, শেষ। খালি করতে পারে নাই, জায়গা নাই, তাহলে পরবর্তী অরবিটালে আসতে হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ঠিক আছে? ক্লিয়ার? 4:35 বাজে, আমরা 4:40-এ ব্রেকে যাব। হ্যাঁ, সবাই বুঝছো? আমরা ছোট্ট একটা উদাহরণ, আরেকটা উদাহরণ দেখব, ওটা দেখি। হ্যাঁ, ওকে, এবার আসো লাস্ট ওয়ান। এই যে এটা, যেটা নিয়ে কনফিউশন, যেটা নিয়ে যুদ্ধ আসলে, যে কোনটা হবে। এটা কত ভাইয়া? এটা দেখো, এটা কিচ্ছু পড়া লাগবে না, এটা জাস্ট একটা জিনিস পড়ো, সেটা হচ্ছে এই যে এটা এখানে কপার কি আছে? কপার 2+ আছে, কপার 2+। কারণ অ্যামোনিয়া জারণ মান কত? 0। সালফেটের -2, তাহলে কপারের কত হবে? +2। কপারের +2, তাই না? কপারের +2 মানে কত? 3D9, 3D9 এইটা। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে দেখো, 1 2 3, ধরো এটা 3D 4S 4P, 1 2 3 4, 1 2 3। ওকে, 9টা ইলেকট্রন, তাই তো? এখন ভাইয়া বলো তো, এই যে অ্যামোনিয়া, এটা আমি সংক্ষেপে লিখতেছি। হ্যাঁ, তোমরা লিখবা কিভাবে? তোমরা লিখবে যে এইভাবে, প্রথমে লিখবা আয়রন 2+, মানে কপার 2+, তারপরে কপার 2+ এই যৌগে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড। বাকিটা তোমাদেরকে কি দিছি? আমি হোমওয়ার্ক দিছি, জাস্ট করে দিছি যে এটা এরকম হবে, এটা এরকম হবে। এখানেও জাস্ট হোমওয়ার্ক দিচ্ছি, করে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, দেখো অ্যামোনিয়া কি স্ট্রং, স্ট্রং হলে কি করবে? জোড়া করে দিবে, তাই না? জোড়া করে দিবে। তাহলে এই 2 4 6 8, এই যে একটা 9টা, এই যে একটা 9টা। ঠিক আছে, 9টা। তাহলে কোন জায়গায় আসবে? লিগ্যান্ড কোথায় যাবে? এই যে 1 2 3, লিগ্যান্ড কটা? 4টা। তো আরেকটা কি এইখানে যাবে নাকি পরবর্তী অরবিটালে যাবে? আরেকটা কোথায় যাবে? দেখো এইটাই হচ্ছে এখানকার পার্থক্য, 4D। এটাই হচ্ছে পার্থক্য, যে আরেকটা কোথায় যাবে আসলে। 2 3 4 5, আরেকটা কোথায় যাবে? যদি এইখানে যায় তাহলে, তাহলে সংকরায়ন কি হয়ে যাবে দেখো তো। এটার জন্য হচ্ছে S, এখানে P দুইটা, P2। কিন্তু যদি এইখানে আরেকটা যায়, এই জায়গায় যদি আরেকটা যায়, তাহলে কি P3 হয়ে যাবে না? sp3 হয়ে যাবে, sp3 হয়ে যাবে, তাই না? কিন্তু এটা তো sp3 হবে না, এটা হবে কি? এটা হবে
এটা হবে sp2d, এটা হবে sp2d। কেন? কারণ হচ্ছে ভাইয়া sp3 যদি হয়, দেখো sp3 যদি হয়, sp3 এর আকার কি? চতুস্তলকীয়, তাই না? চতুষ sp3 এর আকার হচ্ছে চতুস্তলকীয়। কিন্তু এই যে যৌগটা, এই যৌগটার আকার, এই যৌগটার আকার সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। এখন সমতলীয় বর্গাকার হইতে হইলে তোমার হয় sp2d হইতে হবে অথবা dsp2 হইতে হবে, dsp2 যে কোনো একটা হইতে হবে। এখন এইখানে সংকরায়ন কোনটা হবে? এখানে সংকরায়ন দুইটাই কারেক্ট, কিন্তু এইটা তোমাদের বইয়ে বলা আছে, প্রথমটা তোমাদের বইয়ে বলা আছে, তাই তোমরা এটা ফলো করবা। ঠিক আছে? প্রথমটা তোমাদের বইয়ে বলা আছে, তাই এটা তোমরা ফলো করবা, আর কিছুই না। এটা একটু এক্সেপশন, একটু ব্যতিক্রম ধর্মী, কিন্তু এটা পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক হাই, এই জন্য ভাই এটা করাই দিলাম। তাহলে এটা ফাইনালি কি বললাম ভাইয়া? ফাইনালি কি বললাম দেখো, ফাইনালি বললাম যে ফাইনালি বললাম যে শক্তিশালী লিগ্যান্ড অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া থাকার পরে এটা পেয়ার আপ করে দিবে, পেয়ার আপ করে দেওয়ার পরে এখানে যে চারটা অ্যামোনিয়া এস অরবিটালে আসবে একটা, পি অরবিটালে দুইটা, ডি অরবিটালে যাবে একটা, sp3 হবে না। sp3 হবে না, কারণ sp3 হলে জিনিসটা চতুস্তলকীয় হইতো, বাট এটার আকার, এটা জিওমেট্রি, এই যৌগটা দেখতে হচ্ছে সমতলীয় বর্গাকার, এই যে এইরকম দেখতে। এখন এইরকম যেহেতু দেখতে, তো সেক্ষেত্রে তোমার হয় sp2d হবে অথবা dsp2 হবে, দুইটাই কারেক্ট, দুইটাকে আমরা কারেক্ট বলি। কিন্তু তোমাদের বইয়ে এই sp2d ফলো করা আছে, এজন্য তোমরা এইটাই ফলো করবা, sp2d ফলো করবা। ঠিক আছে? 40 বাজে, নামাজের জন্য 10 মিনিটে একটা ব্রেকে যাব, কারণ এরপর আবার আমাদের মাগরিবের আজান দিয়ে দিবে, তার আগে ক্লাসটা শেষ করা লাগবে। ঠিক আছে? তাহলে আমরা 10 মিনিটে একটা ব্রেকে যাব, আমরা আবার ফিরবো হচ্ছে 4:50-এ, 4:50-এ আমরা ব্যাক করব। যাও দ্রুত নামাজ পড়ে আসো সবাই, দ্রুত।
বাচ্চারা নামাজ শেষ হয়েছে? সবাই দ্রুত জয়েন করো। আমরা একটু পরেই আর 10 মিনিট পরে আমরা কোশ্চেন সলভে যাব। চলে আসলাম নামাজ পড়ে, গুড। তারপর আমরা 1 মিনিট ওয়েট করি, কারণ নামাজ তো অনেকের 2-1 মিনিট এদিক সেদিক হইতেই পারে। তো আমরা 1 মিনিট ওয়েট করি, এরপর আমরা শুরু করব। তোমরা যারা যারা আসছো একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে বেশি সংখ্যক মানুষজন আসছি আমরা। হ্যাঁ, ক্লাসে যেমন রোল কল হয় না, উপস্থিত, এস স্যার, জি স্যার, প্রেজেন্ট স্যার, আসি স্যার, যে যেমনে পারো এমনি একটু রেসপন্স করো। দেখো, আমরা একটা জিনিস আমরা ভুল করি, বুঝছো? একটা জিনিস ভুল করি কি, আমরা ভুল জায়গায় সময়টা বেশি দিই। তুমি বেসিকে সময় না দিয়ে, বেসিক কনসেপ্টে সময় না দিয়ে তোমরা করো কি, তোমরা দৌড়ে যাও কোশ্চেন সলভ করতে। তো ওইখানে যায় কি করা লাগে, এটা তো বুঝি না, আবার বেসিক পড়তে যাও, আবার কোশ্চেন সলভ, আবার বেসিক, এইভাবে হয় না। এবং দেখো, বেসিকে আমরা অনেক সময় দিতেছি, তোমাদেরকে অনেক কিছু পড়াইতেছি, তোমরা বলতেছো, আজকেও দেখলাম কমেন্ট অনেকে বলো ভাই এটা আবার কোন টপিক, লিগ্যান্ড ধরছি আর অনেকের মাথা ঘুরে গেছে। কিন্তু তুমি দেখতেছো যে এক লিগ্যান্ড দিয়ে কত কিছু ব্যাখ্যা করা যায়। গত দিন আমি তোমাদেরকে পড়াইছি, জেড ইফেক্টিভ পড়াইছি, তারপরে তোমাদেরকে আমি ওই যে স্ক্রিনিং ইফেক্ট, শিল্ডিং ইফেক্ট পড়াইছি, ওইগুলো দিয়ে কত কি ব্যাখ্যা করা যায়। তাহলে ভাইয়া, বেসিকটা স্ট্রং করো, কোশ্চেন অটোমেটিক সলভ হবে। আজকে যখন কোশ্চেন করাবো তোমরা নিজেরাই দেখবে, 2-4-5টা কোশ্চেন সলভ করবে, বাকিরা একটা সিঙ্গেল কোশ্চেন থাকবে না যেটা তোমরা পারবা না, সব পারবা, নিজেরা সলভ করবা। তাহলে তোমার স্ট্রেংথের জায়গাটা হচ্ছে বেসিক, ওইটা স্ট্রং করবা, কোশ্চেন সলভ তুমি নিজে করবা, ওটা বেশি ইফেক্টিভ, আরও বেশি ইফেক্টিভ। আমরা ক্লাসে অনেক কোশ্চেন সলভ করাই দিই, কিন্তু কোশ্চেন সলভ তুমি নিজে করবা। আজকে দেখো 2-4-5টা আমি করবো, বাকিটা তোমরা ইজিলি পারবা। তাহলে তুমি কখন বুঝবা যে তোমার প্রিপারেশনটা স্ট্রং হয়েছে, যখন দেখবা যে তোমার বেসিক স্ট্রং হয়েছে। সো দয়া করে বেসিকে একটু বেশি সময় দাও, কোশ্চেন অটোমেটিক সলভ হয়ে যাবে। কিন্তু ধরো আমি বেসিকে দৌড়ে গেলাম, টপিক স্কিপ করে গেলাম, কোশ্চেন সলভ করতে গিয়ে তুমি ধরা খেয়ে গেলা, তাহলে কিন্তু ক্ষতি, তাহলে আলটিমেটলি ক্ষতি হবে। ঠিক আছে? সো প্যারা তুমি ক্লাসে খাও, কোশ্চেন সলভে যাতে প্যারা না খাও। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, মোটামুটি সবাই আসছে, মোটামুটি সবাই আসছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শুরু করি, রাতে যেহেতু আবার ক্লাস আছে, শুরু করি। আচ্ছা, কখন আয়রন 2+, কখন আয়রন 3+, এই যে যৌগগুলা, হ্যাঁ, কখন কপার 2+, এগুলো হচ্ছে জারণ মান নির্ণয় করা শিখতে হয়। তো তোমাদের পরিমাণগত রসায়নে আবার জারণ মান নির্ণয় করা শিখাবো। সো শেষ হয় নাই এখনো, কোর্স কমপ্লিট হইতে হইতে সব আইডিয়া হয়ে যাবে। জারণ মান নির্ণয় করা সহজ জিনিস, এইখানে আর দেখানোর মতো স্কোপ নাই, ওটা আলাদা একটা টপিকে পরে পড়াবো, সমস্যা নেই। বাট যারা মোটামুটি বুঝো তারা তো বুঝোই, না হইলে জারণ মান আলাদা পড়াবো, প্যারা নিও না। ওকে, এখানে আসো, স্পেশাল 2-3টা কোশ্চেন আমরা সলভ করবো, যে কোশ্চেনগুলো সিকিউতে খুব আসে, খুব আসে। তার মধ্যে দেখো, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। ক্লিয়ার? এটার কারণ কি ভাইয়া, এটা কিভাবে ব্যাখ্যা করব? খুব সিম্পলি বলবা যে এখানে কেন্দ্রীয় মৌলকে, কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন, কার্বনের কি কোনো ফাঁকা ডি অরবিটাল আছে? ফাঁকা ডি অরবিটাল নাই, ফাঁকা ডি অরবিটাল নাই। ঠিক আছে, ফাঁকা ডি অরবিটাল নাই। এই জন্য কি হইতে পারে না, এই আর্দ্র বিশ্লেষিত হওয়ার জন্য পানির অণুর সাথে, পানির অণু এই কার্বনের ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে, ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে কি করতে পারে না, পানির অণু এই কার্বনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। কিন্তু সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা তুমি দেখো তো ভাইয়া, সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা দেখো। সিলিকনের কত? 14। সিলিকন হচ্ছে 14, তার মানে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, 3d0। তার মানে কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। এখানে কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। সো ফাঁকা ডি অরবিটাল থাকলে সুবিধাটা কি হইতেছে? সুবিধা হইতেছে ভাইয়া, এই যে সিলিকন টেট্রাক্লোরাইড, এই যে সিলিকন টেট্রাক্লোরাইড, এটা, এই সিলিকন
সিলিকন টেট্রাক্লোরাইড এটার সাথে যখন পানি যুক্ত হয় 4HOH, চারটা পানি যখন যুক্ত হয়, দেখো পানির এই যে OH এখানে কি থাকে ভাইয়া, মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাই না? মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো এরা মিলে কি করে দেখো, এরা মিলে এই যে চারটা ক্লোরিন এই চারটা ক্লোরিন চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কি তৈরি করে, চারটা HCl, 4HCl, সাথে এই যে চারটা OH মাইনাস, চারটা OH, এই চারটা OH কি করে, এই চার জায়গায় এসে যুক্ত হয়। চারটা OH কি করে, চারটা OH এই চার জায়গায় যুক্ত, এই যে OHটা এখানে এসে যুক্ত হবে, আরেকটা OH এখানে এসে যুক্ত হবে, আরেকটা OH এখানে এসে যুক্ত হবে, আরেকটা OH এখানে এসে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করে এই সিলিকন OH4। এভাবে কি হয়, এভাবে সিলিকন আদ্র বিশ্লেষিত হয়, আদ্র বিশ্লেষিত হয়। তাহলে তোমার ব্যাখ্যাটা কি হবে, পরীক্ষার খাতায় তুমি কি লিখবা, পরীক্ষার খাতায় লিখবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, একটু দেখুন আমার এই যে দুইটা যৌগ, তার মধ্যে কার্বনে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই। কার্বন কি কেন্দ্রীয় পরমাণুতে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, কিন্তু সিলিকনে ফাঁকা ডি অরবিটাল আছে। আর সিলিকনে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এই সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে এই পানির অণু কেন্দ্রীয় পরমাণু সিলিকনের ফাঁকা ডি অরবিটালে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে, সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয়। শেষ। একদম সিম্পল কথা, একদম সিম্পল কথা, বুঝছো কিনা বলো? একদম সিম্পল কথা। কেমিস্ট্রি যত সহজভাবে তুমি প্রকাশ করতে পারবা তত তোমার জন্য বেটার। ক্লিয়ার? বুঝছো কিনা, দ্রুত বলো। এরকম 2-3টা কোশ্চেন আমরা সলভ করে সিকিউ সলভিং এ যাব। একটু দ্রুত বলতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, একদম সহজ ভাষায় বলবো। ওকে, এরপরে দেখো NF3 ব্যতীত, কি বলছে ভাইয়া, NF3 ব্যতীত নাইট্রোজেন এবং ফসফরাসের অন্যান্য হ্যালাইড আদ্র বিশ্লেষিত হয়, ব্যাখ্যা করো। তার মানে কে কে আদ্র বিশ্লেষিত হয় ভাইয়া, কে কে আদ্র বিশ্লেষিত হয়? যেমন ধরো NF3 ব্যতীত, তার মানে ধরো NCl3, তারপরে ফসফরাসের PCl3, তারপরে হচ্ছে PCl5, এরা কি হয়, এরা সবাই আদ্র বিশ্লেষিত হয়। কিন্তু এই NF3 এটা আদ্র বিশ্লেষিত হয় না। এখন তোমার প্রশ্নটা কিভাবে আসবে, তোমাকে বলবে যে NCl3 আদ্র বিশ্লেষিত হয়, NF3 হয় না, অথবা NF3 হয় না, PCl3 হয়, অথবা NF3 হয় না, PCl5 হয়। ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যাটা কি করবা, যদি তোমাকে বলে যে NF3 আর হচ্ছে NCl3 দুইটা, এই দুইটা যদি বলে, তাহলে তুমি এখানে কি বলবা, যে এইখানে নাইট্রোজেন এবং ফসফরাস কারোরই ফাঁকা ডি অরবিটাল নাই, ফাঁকা ডি অরবিটাল নাই। এই জন্য পানির অণু কি করতে পারে না, সন্নিবেশ বন্ধন গঠন করে আদ্র বিশ্লেষণ তো করতে পারে না। কিন্তু এইখানে দেখো, এইখানে ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি আগের প্রশ্নে কি বলছেন, আগের প্রশ্নে বলছেন যে কেন্দ্রীয় পরমাণু কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই, এজন্য সে আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু ক্লোরিনের তো আছে। এটা তো আপনি আদ্র বিশ্লেষণ করলেন না, তাই না? কিন্তু এই জায়গায় এই যে NF3 এখানে কারো ফাঁকা ডি অরবিটাল নাই, এখানে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, নাইট্রোজেনেরও তো ফাঁকা ডি অরবিটাল নাই, তাহলে এখানে আপনি 2 নম্বরই কেন করলেন? বিষয়টাতে এই আদ্র বিশ্লেষণে অনেক কিছু জড়িত আছে, ডাইপোল মোমেন্টের কথাবার্তা আছে, তারপরে তোমার ইলেকট্রোনেগেটিভিটির কথাবার্তা আছে। তো তুমি সহজ ভাষায় প্রকাশ করবা যে এই প্রশ্নটা যখন আসবে তখন তোমার কিছুই বলা লাগবে না, তুমি বলবা যে কার্বনে ফাঁকা ডি অরবিটাল নাই। কিন্তু যখন এই প্রশ্নটা আসবে তখন তুমি বলবা ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। কিন্তু যদি এরকম দেয়া দেয় যে কার্বন টেট্রাক্লোরাইড হয় না কিন্তু NCl3 হয়,
হয়। এইবার তুমি কি বলবো? এবার তো কট, এবার তাই হায়, এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, ওই জায়গায় হয় না কিন্তু এই জায়গায় হয়। কারণ কি? কারণ হচ্ছে দেখো এই জায়গায় যে কার্বন, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা থেকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা একটা ফ্যাক্ট। তারপরে কার্বনের ডাইপোল মোমেন্ট শূন্য, এটার কার্বন টেট্রাক্লোরাইডের ডাইপোল মোমেন্ট শূন্য, এটা একটা ফ্যাক্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে এই কম্পারিজন তোমাকে পরীক্ষায় দিবে না, কিন্তু তারপরেও যদি দেয়, তখন তুমি কি বলবা? তখন বলবা যে এখানে যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইএন বেশি, আর এটার ক্ষেত্রে কি বলবো? এটা ডাইপোল মোমেন্ট শূন্য, ডাইপোল মোমেন্ট শূন্য, এবং এট দ্য সেম টাইম এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কি? কার্বনে ফাঁকা ডি অরবিটাল নাই। আর এখানে বলবো এখানে নাইট্রোজেনে ফাঁকা ডি অরবিটাল নাই, বাট নাইট্রোজেনে কি আছে? তড়িৎ ঋণাত্মকতা বেশি, ক্লিয়ার? কিন্তু এই কম্প্যারিজন পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে কোনটা? এইগুলা। তোমাকে বলবে NF3 নাই, NCl3 আছে, তুমি বলবা NF3 তে কারোরই কি ফাঁকা ডি অরবিটাল নাই, NCl3 তে ফাঁকা ডি অরবিটাল আছে ক্লোরিনে। তারপরে PCl3 তে ফসফরাসে কি আছে? ফসফরাসে ফাঁকা ডি অরবিটাল আছে, এই যে ফসফরাসে ফাঁকা ডি অরবিটাল আছে, এখানে ফসফরাসে কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। সো পরীক্ষায় যেটা আসবে সেটা তুমি নরমালি মিলিয়ে দিতে পারবা, বাট যেটা আসবে না সেটাও ভাইয়া পসিবিলিটি বলে দিছি। তার মানে তোমার আর কোনো রিস্ক নাই, কোনো রিস্ক নাই। বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? পরীক্ষার হলে মিলিয়ে দিতে পারবো না? পরীক্ষার হলে মিলিয়ে দিতে পারবো, ঠিক আছে? বুঝছো সবাই? ওকে, এরপর দেখো লাস্ট আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন, কারণ কি? ব্যাখ্যা করো। তো এটার ব্যাখ্যা তুমি কি দিবা ভাইয়া? এটার ব্যাখ্যা দিবা এই যে এইভাবে, তুমি কার্বন ডাইঅক্সাইড লিখো, এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন, তাই না? এই যে এটা কার্বন ডাইঅক্সাইড কি? সরল রৈখিক একটা, এই জিনিসটা কি? এটা হচ্ছে সরল রৈখিক, এবং এটার ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট শূন্য, শূন্য মানে কি? এই অক্সিজেন এই দিকে টানে, এটা এই দিকে টানে, তাহলে ও কোন দিক যাবে? কোনো দিক যাবে না, শেষ। এটার কোনো প্লাস মাইনাস হইতে পারে না, কোনো ডাইপোল মানে কি? পোল মানে কি? মেরু, পজিটিভ নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ তৈরি হইতে পারে না। এই অক্সিজেন বলে এই দিক যায়, এই অক্সিজেন বলে এই দিক যায়, একটা আরেকটারে ক্যান্সেল করে দেয়, তাহলে ডাইপোল মোমেন্ট শূন্য। এবং এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বন্ধন থাকে, দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে, এই জন্য এরা কি? এই জন্য এটা হচ্ছে গ্যাস। কিন্তু সিলিকন ডাইঅক্সাইড এটা কি করতে পারে ভাইয়া? এটা হচ্ছে পলিমার গঠন করে। কি গঠন করে? পলিমার গঠন করে। আর পলিমার গঠন করলে তোমরা জানো যে পলিমার কি হয়? কঠিন হয়, শক্ত হয়, তাই না? পলিমার কি হয়? পলিমার কঠিন হয়, শক্ত হয়। কিরকম পলিমার গঠন করে? দেখো এই যে এরকম, ধরো সিলিকন, অক্সিজেন, সিলিকন, এইটা। তারপর দেখো এখানে অক্সিজেন, এখানে সিলিকন, এখানে অক্সিজেন, সিলিকন, এইটা। দেখো প্রত্যেকটা সিলিকন, দেখো ভাইয়া একটা সিলিকন, একটা সিলিকন চারটা করে অক্সিজেনের সাথে, একটা সিলিকন চারটা করে অক্সিজেনের সাথে জড়িত থাকে। কয়টা করে? চারটা করে। মনে করো এই যে এই সিলিকনটার কথা চিন্তা করো, এটা এইখানে একটা অক্সিজেনের সাথে জড়িত, এখানে একটা অক্সিজেনের সাথে জড়িত, আবার এই পাশে একটা, এই পাশে একটা। তুমি চাইলে নিচে আরো লিখতে পারতা, দেখো এই যে এরকম ভাবে নিচে তুমি আরো লিখতে পারতা, এরকম আরো লিখতে পারতা, সিলিকন, অক্সিজেন, সিলিকন। তার মানে এই একটা সিলিকন কয়টার সাথে জড়িত? চারটার সাথে জড়িত। এই সিলিকনটার কথা চিন্তা করো, এইটাই একটা সিলিকন
1 2 3 4 চারটা অক্সিজেনের সাথে বন্ধন করে থাকে। আর এক একটা অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেন দেখো দুইটা সিলিকনের সাথে বন্ধন করে থাকে। এইভাবে তারা বিশাল বড় একটা পলিমার গঠন করে। আর পলিমার কি হয়? কঠিন হয়, শক্ত হয়, এই জন্য সে কঠিন। সিম্পল। তো এটা যদি আঁকায় দিতে পারো সেটা বেস্ট, এবং এটা আঁকায় দেওয়া উত্তম। পরীক্ষার খাতায় এটা আঁকায় দিবা, ভাইয়া যেভাবে আঁকাইছি এভাবে আঁকায় দিবা। কার্বন ডাইঅক্সাইডকে কি বলবা? যেটা সরলরৈখিক, ডাইপোল মোমেন্ট শূন্য, দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে, এই জন্য এটা কি? এটা হচ্ছে গ্যাস। কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কি করতে পারে? পলিমার তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? পলিমার তৈরি করতে পারে। আর পলিমার তৈরি করে সে কি? কঠিন, কঠিন হিসাবে কাজ করে। ক্লিয়ার? ঠিক আছে, ক্লাসে যতটুকু নোট করতে পারো ততটুকু করো, কারণ ক্লাসে যদি নোট করার মতো করে পড়াই তাহলে যত কন্টেন্ট পড়াইতেছি এত কিছু পড়াইতে পারবো না। আর এত কিছু পড়াইতে না পারলে দিন শেষে তোমারই লস হবে। এটা তো পিডিএফ দিয়েই দিব, প্যারা নেই, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, চলো এবার আমরা একটু সিকিউ সলভিংয়ে যাই। এবার কিছু সিকিউ তোমাদেরকে কয়েকটা সলভ করে দিলে বাকিটা তোমরা এমনিই পারবা। সিকিউ সলভিং দেখো, প্রথম সিকিউ, এবার তোমরা নিজেরাই অ্যান্সার দিবা। সিকিউ তোমরা নিজেরাই অ্যান্সার দিবা, আমার কিচ্ছু করাইতে হবে না। সিকিউ নিজেরাই অ্যান্সার দিবা, কিচ্ছু করাইতে হবে না। টেন টেনা টেনা টেনা। প্রথম সিকিউটা দেখো, তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবা। কি বলছে? এন এর মান 3, ডি হচ্ছে NH2, এটা এটা ইত্যাদি বলছে। উদ্দীপকের ই অপেক্ষা ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন? ই অপেক্ষা ডি এর, ই কে ভাই? ই, এই যে ই হচ্ছে 3s2 3p1, তাই না? 3s2 3p1, তাহলে কে? 3s2 3p1 কে? অ্যালুমিনিয়াম 13, তাই না? এরপর হচ্ছে ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন? ডি কে ভাইয়া? ডি হচ্ছে 3s2 মানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের কত? 12 মানে হচ্ছে নিয়ন, নিয়নের 10 সাথে 3s2, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13 মানে কত? নিয়নের 10 সাথে 3s2 3p1, 3s2 3p1। তো এখন দেখো এই যে ম্যাগনেসিয়াম, এটা কি স্টেবল ইলেকট্রন বিন্যাস? হ্যাঁ, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো অধিকতর সুস্থিত, এজন্য ম্যাগনেসিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের কম। এই জিনিস ক্লাসে সলভ করাইছি কিনা বলো? এই জিনিস ক্লাসে পড়া হয়ে গেছে না? ক্লাসে পড়া হয়ে গেছে, ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। বুঝছো? তার মানে তুমি যদি ক্লাস করো ইচ অ্যান্ড এভরিথিং পারবা। আমি তোমাদেরকে শুধু দেখাবো, তোমরা নিজের অ্যান্সার দিবা। কি বলছে? এল অবস্থান্তর ধাতু নয় কেন ব্যাখ্যা করো। এল কে? আচ্ছা, বলছে এন এর সর্বনিম্ন মান প্রযোজ্য। এন সর্বনিম্ন মানে কি ভাইয়া? দেখো সর্বনিম্ন ডি অরবিটাল আসে কোথায়? 3D, তাই না? 2D কি হয়? হয় না, 3D হয়। তার মানে 3D 4s2, 3D 4s, 3D 4s, তার মানে এন এর মান কত? এন এর মান অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 4s। এন এর মান কত? এন ইকুয়াল টু হচ্ছে 4, এন ইকুয়াল টু হচ্ছে 4। এখন বলছে এল, এল কোনটা? এটা এল হচ্ছে NS2 মানে 4s2 আর n-1d10, তার মানে এটা কি? এটা হচ্ছে 3d10, 3d10 4s2, 3d10 4s2। এটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে জিঙ্ক, তাই না? জিঙ্ক। এখন জিঙ্ক যে অবস্থান্তর মৌল নয়, আজকে উদাহরণ দিছি। স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর নয়, আজকে উদাহরণ দিছি। তাহলে এটা না পারার কোনো কারণ আছে বলো? হ্যাঁ বলো, এটা না পারার কোনো কারণ আছে? কোনো কারণ নাই, পূর্ণ। তাই ওই যে পূর্ণ, তোরাই দিছিস আনসার। শূন্য এবং পূর্ণ হইলে অবস্থান্তর না। আয় পরেরটা। আবার বলছে QCN6 3- এবং QCN6 4- আয়নদের মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক? কিউ কোনটি প্যারাম্যাগনেটিক? এখন কিউ হচ্ছে n-1 6 NS2 মানে 3d6 4s2, 3d6 4s2, 3d6
4s2, তার মানে কয়টা? 8টা। 18 8 26, এটা কে? এটা হচ্ছে আয়রন। আয়রন 26। আয়রনের কি? এই যে আর্গনের 18, 3d6, 4s2। ভাই ভাই আল্লাহর দোহাই একটু স্মৃতিচারণ করেন। এই যে দুইটা যৌগ, এই যে দুইটা যৌগ, আয়রন CN6 3 মাইনাস, 3 মাইনাস, অর্থাৎ 3 মাইনাস বলতে কোনটা? ওই যে K3 যেটা, বুঝছেন? এরপর হচ্ছে আয়রন CN6 4 মাইনাস, 4 মাইনাস বলতে এই যে K4 যেটা ছিল, এই দুইটার মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক? আজকে ভেঙে ভেঙে করে দেখাইছি। তার মানে এটা পারবেন কি পারবেন না বলেন? পারবেন কি পারবেন না? এইটাতে কোনো, এই যে এখানে হচ্ছে আয়রন 2 প্লাস, আয়রন 2 প্লাস মানে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। এটা কি ছিল? এটা ছিল ডায়া। আর এটা হচ্ছে আয়রন 3 প্লাস, এখানে বিজোড় ইলেকট্রন আছে একটা, মনে আছে? একটা বিজোড়, ওই যে বলছিলাম তোরা যে যারা গার্ডিয়ান জোর করে মিঙ্গেল বানাইতে চায়, তাও তোর কপালে নাই, একটা সিঙ্গেল ছিল। এই সিঙ্গেলের কারণে এটা কি? এটা হচ্ছে প্যারা। প্যারা, বুঝছো ভাইয়া? কেন এই ম্যাগনেটিজম, ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। তো ম্যাগনেটিজম, লিগ্যান্ড, এগুলো ভাইয়া কেন এত গুরুত্ব দিয়ে বারবার পড়াইছি? কারণ এগুলো হট টপিক, এগুলো আসার মতো টপিক, এগুলো আসতেই পারে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। এই যে পারবা পারবা, আমি আর 4-5টা দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরা করবা। একটা সিঙ্গেলে আটকাবা না, সবগুলো তোমরা পারবা। না পারলে ভাইয়া তো আছে। আচ্ছা, উদ্দীপকের উল্লিখিত এক্স এর মান, বসে এক্স এর সম্ভাব্য মান বের করো। এই কোশ্চেনটা দারুণ একটা কোশ্চেন। n-1d x ns1। আচ্ছা, এখন এই যে ডি ব্লক মৌলের মধ্যে ns1 মানে 4s1 ছিল দুইটাতে, 4s1 ছিল দুইটাতে। একটা হচ্ছে ক্রোমিয়ামে, ক্রোমিয়ামের কত? 24, ক্রোমিয়ামের 24 মানে 18, আর্গনের 18 সাথে, দেখো আর্গনের 18 সাথে কি? সাথে হচ্ছে 3d5, 4s1। আরেকটা ছিল কোথায়? আরেকটা ছিল কপারে, কপারের 29, এখানে আর্গনের 18, 3d10 আর 4s1। এখন তোমাকে বলছে যে এই এক্স এর মানটা বের করতে, অর্থাৎ ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে। তাহলে এক্স এর মান কি হবে? এক্স এর মান 5ও হইতে পারে অথবা 10ও হইতে পারে, বুঝছো? কারণ ডি অরবিটালে তুমি যদি ইলেকট্রন বিন্যাস দেখো, 4s1 কিন্তু ওই এস অরবিটালে একটা ইলেকট্রন এই দুইটারই আছে, আর কোনোটার নেই। এই ক্রোমিয়ামের আছে আর কপারের আছে, আর কোনোটার নেই। তাহলে এটা আমরা পারবো ইনশাল্লাহ। পারবো, তাই না? 5 আর 10, সাবাস। আমার বোর্ডের কোশ্চেন। ওকে, যে পরে এবার বলছে এ প্লাস আয়নটি ডায়া চুম্বকীয় হলেও ACl যৌগটি রঙিন হবে। হবে কি? ব্যাখ্যা করো। এ প্লাস আয়নটি ডায়া চুম্বক, এ প্লাস আয়নটি ডায়া চুম্বক। আচ্ছা ভাইয়া দেখো তো, এই যে ক্রোমিয়াম প্লাস যদি হইতো, ক্রোমিয়াম প্লাস হইলে এখানে 4s থেকে একটা ইলেকট্রন চলে গেলে 3d5 হইতো। 3d5 মানে কি? 3d5 মানে 5টা বিজোড় ইলেকট্রন। এটা কি ডায়াচুম্বক হইতো? যদি ক্রোমিয়াম প্লাস হইতো সেটা হইতো কি? সেটা হইতো প্যারা, সেটা হইতো প্যারা, তাই না? কিন্তু যদি কপার প্লাস হয়, তাহলে দেখো এই 4s ইলেকট্রনটা এটা যদি চলে যায়, তাহলে এখানে কি থাকবে? ডি অরবিটালে 10টা থাকবে। তার মানে কি? পূর্ণ। এখানে সব কি জোর? কোনো বিজোড় আছে? বিজোড় নাই। তার মানে এটা কি? ডায়া। এটা কি হইতো? ডায়া। তাহলে পরের যে প্রশ্নটা করছে যে এ প্লাস আয়নটি ডায়া চুম্বকীয়, তো এ প্লাস আয়ন মানে তাহলে কি বুঝাইছে তারা? কপার প্লাস বুঝাইছে, কপার প্লাস মানে হচ্ছে আর্গনের 18, 3d10, এটা কি? এটা হচ্ছে ডায়া, এটা কি? ডায়া। এখন বলছে ACl মানে কপার ক্লোরাইড, এটা রঙিন হবে কিনা। এখন ভাইয়া যার ডি অরবিটাল পূর্ণ, সে কি অবস্থান্তর? তাহলে এটা কি অবস্থান্তর? এটা অবস্থান্তর মৌল, এটা
না, এটা অবস্থান্তর মৌল না। আর অবস্থান্তর মৌল যদি না হয় তাহলে রঙিন যৌগ গঠন করতে পারবে? রঙিন যৌগ গঠন করতে পারবে? উত্তর কি? উত্তর হচ্ছে না, পারবে না। বুঝছো ভাই? কি বলছিলাম, রঙিন যৌগ গঠন করার ক্ষেত্রে প্রথম তোমার অবস্থান্তর হইতে হবে, তারপরে আমরা দেখব যে লিগ্যান্ড কেমন। লিগ্যান্ড যদি শক্তিশালী হয় তাহলে অবস্থান্তর মৌলটার রংটা গাঢ় হবে, আর লিগ্যান্ড যদি দুর্বল হয় তাহলে হালকা হবে। বাট রঙিন হইতে হইলে তোমার আগে অবস্থান্তর হওয়া লাগবে। বলো বুঝছো কিনা? বুঝছো কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার? পরেরটা দেখো। আচ্ছা, এক্স ও ওয়াই মৌলের প্রথম আয়নীকরণ শক্তির মান একই হবে কিনা ব্যাখ্যা করো। এক্স ও ওয়াই এর প্রথম আয়নীকরণ শক্তির মান একই হবে কিনা ব্যাখ্যা করো। তোমরাই বলো, এক্স কে ওয়াই কে বলো। এক্স কে ওয়াই কে গ্রুপ 15 আর গ্রুপ 16। 15 এ কারা আছে? 15 আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এরা। 16 এ কারা আছে? অক্সিজেন, সালফার, হ্যাঁ, ও তারপরে কে? ওসি ছিল টেলিফোনে, সেলেনিয়াম, টেলোরিয়াম, এরা, তাই না? তাহলে তৃতীয় পর্যায়ে বলছে। এখন এটা কত? এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, আর এটা হচ্ছে তৃতীয় পর্যায়। তাহলে কে কে? ফসফরাস আর সালফার। ফসফরাস, এটা কে? এটা হচ্ছে এক্স হচ্ছে ফসফরাস, ওয়াই কি? ওয়াই হচ্ছে সালফার। এখন ফসফরাস আর সালফার কি এক হবে? ফসফরাস আর সালফার কি এক হবে? বলো, ফসফরাস সালফার এক হবে? এক হবে না, এক হবে না। কেন না? কারণ ফসফরাসের 15, 15 মানে কি? নিয়নের 10, 3s2 3p3। আর সালফারের কি? সালফারের হচ্ছে 3p4, যেহেতু সালফারের কত? 16। এখন দেখো এটা কি? অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ মানে কি? স্টেবল। স্টেবল। আর স্টেবল হলে আয়নীকরণ শক্তি কি? বেশি। তার মানে ফসফরাসের আয়নীকরণ শক্তি সালফার থেকে বেশি। আয়নীকরণ শক্তিতে এই উদাহরণ ভাইয়া দিছি না? প্রত্যেকটা উদাহরণ দিছি। তুমি শুধু ক্লাসটা করলে, পিডিএফটা পড়লে সব কোশ্চেন অ্যান্সার পারবা, সব সব পারবা। ক্লিয়ার? পরেরটা, এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? এফ কই? এই যে এফ, এফ এইটা। এফ অপেক্ষা ই, ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? এটা কিন্তু আয়নীকরণ শক্তির গ্রাফ না, এটা গলনাঙ্কের। এখন বলছে এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন? তৃতীয় পর্যায়ের কথা বলছে। কোন পর্যায়? তৃতীয় পর্যায়ের কথা বলছে। তাহলে তৃতীয় পর্যায়ে কে আছে? তৃতীয় পর্যায়ে কে আছে? প্রথম পর্যায়ে হাইড্রোজেন, তারপর হিলিয়াম, সরি হাইড্রোজেন পর লিথিয়াম, তারপর সোডিয়াম থেকে শুরু, তাই না? তাহলে যাও, সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। ফসফরাস, সালফার। তাহলে ফসফরাসের কি? সালফার থেকে বেশি। ফসফরাসের সালফার থেকে বেশি। এ বলো, আর করবো না কাজ দিয়ে দিব তোমাদেরকে? বলো, সিকিউ সলভার করাবো না তোমরা করবা? কোনো কিছু যদি না পারো ডিসকাশন গ্রুপে দিবা, ভাইয়া নিজে সলভ করে দেবো, আমাকে ট্যাগ দিয়ে দিবে, আমি নিজে সলভ করবো। বলো, যেহেতু তোমাদের রাতে আবার ক্লাস আছে, আমার মনে হয় যে তোমাদেরকে প্যারা না দেওয়াই ভালো, যেহেতু সব পড়াইছি, সব পারবা। তোমরা বললে আমি পড়াইতে পারবো, সমস্যা নেই। আর যদি তোমরা বলো যে না ভাইয়া বাকিগুলো আমরা করবো, তাহলে আর শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। বলো, তোমরা যেটা বলবো এটাই। SW দিয়ে দিব। তাহলে দেখো ভাইয়া লিখে দেই, বাকি সিকিউ SW না পারলে ডিসকাশন গ্রুপে দিব। হ্যাঁ, ডিসকাশন গ্রুপে ভাইয়াকে ট্যাগ দিয়ে দিব, যাতে আমি দেখি। ভাইয়াকে ট্যাগ করে দিব, তাহলে আমি তোমাদেরকে সলভ করে দিব। ঠিক আছে? এরপরে শেষের দিকে কিছু এমসি, যে এখানে যতগুলো আছে
যতগুলো আছে সব তোমরা পারবা, সব তোমরা পারবা। তারপর শেষের দিকে আবার কি, শেষের দিকে আবার এই যে দেখো এটা একটা অবস্থান্তর ধাতু। তো অবস্থান্তর ধাতু তুমি কি কোনটা, বি বলছে তাই না, বি একটা অবস্থান্তর ধাতু। তুমি দেখবা এই বি এর যখন তুমি ই করবা, বি হচ্ছে কপার, কপার 2+ কি 3d9 হয়, অবস্থান্তর ধাতু। তো এরকম অনেকগুলো আছে, এগুলো সব তোমরা সলভ করবে। এবং শেষের দিকে এমসিকিউ আছে, এমসিকিউ, এই যে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো তোমরা সলভ করো। তোমরা চাইলে দুই একটা করতে পারো। যেমন এই যে পর্যায় সারণীর জনককে, পর্যায় সারণীর জনককে বলো তো। 5-6টা করি, হ্যাঁ 5-6টা করে এরপরে কাজ দিয়ে দিব তোমাদের। বলো 5-6টা সলভ করি, এরপর তোমাদেরকে ই দিয়ে দিব, কাজ দিয়ে দিব, এবং এই চ্যাপ্টারে একটু গাইডলাইন দিব। বলতেছি বলতেছি কি কি পড়াবো না পড়াবো এসব বলতেছি। পর্যায় সারণীর জনক বলছে, আধুনিক পর্যায় সারণী না কিন্তু। আধুনিক পর্যায় সারণী হচ্ছে মোসলে, কিন্তু পর্যায় সারণীর জনককে, জনক হচ্ছে মেন্ডেলিফ, তাই না? পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিফকে, কিন্তু আধুনিক পর্যায় সারণী হচ্ছে মোসলের। তারপরে যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি পর্যায় ছিল মনে আছে? তোমাদেরকে কিছু ইনফরমেশন পড়তে দিছিলাম, তোমাদেরকে বলছিলাম যে কিছু ইনফরমেশন যেগুলা মুখ মানে রিডিং দিবা, রিডিং দিবা, ওইখানে এই জিনিসগুলা ছিল, ওই জায়গায় এই জিনিসগুলা ছিল। যেমন ওইখানে ছিল তোমার এই ইসের, এই মেন্ডেলিফের পর্যায় সারণীতে বলা ছিল যে 12টি পর্যায় ছিল, 12টি পর্যায় ছিল, 8টি গ্রুপ ছিল। 12টি পর্যায়, 8টি গ্রুপ, এই যে 12টি, তোমরা নিজেরাই অ্যান্সার দিছো। তারপরে ধরো এই যে ওয়াই মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, পর্যায় সারণীতে মনে আছে অবস্থান নির্ণয় করা শিখাইছিলাম না? এই যে ওয়াই মানে কত, 39, 39 মানে হচ্ছে ক্রিপ্টনের 36, ক্রিপ্টনের কত 36, তাই না? এরপর হচ্ছে 5s2, 5s2, 5s এর পরে কোনটাতে যাবে, 5s এর পরে কোনটাতে যাবে, 4p নাকি, 4p আর 5s, 4 রেখে 5 না, 4p তে আগে গেছে, সরি, তাহলে 4d তে যাবে, 4d1, 4d1, এরকম তো। এবার অ্যান্সার দাও, 5s2, 4d1। তাহলে পর্যায় কেমনে বের করি? পর্যায় হচ্ছে সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে, 5-এ গেছে, তাহলে পর্যায় 5, পর্যায় 5। আর গ্রুপ কেমনে নির্ণয় করি ভাইয়া? গ্রুপ কেমনে নির্ণয় করি? কোনটাতে গেছে, ডিতে গেছে না, ডিতে গেছে, তাহলে ডিতে যদি যায় তাহলে গ্রুপ হচ্ছে ওই যে NS2 বা n-1d, NS আর n-1d, মানে s অরবিটালে কয়টা আছে, d অরবিটালে কয়টা আছে, তাহলে s এ আছে 2টা, d অরবিটালে 1টা, টোটাল কয়টা, 3টা। তাহলে পর্যায় 5 গ্রুপ 3, পর্যায় 5 গ্রুপ 3। আমি আরো কঠিন কঠিন উদাহরণ তোমাদেরকে করাইছি, এই যে পর্যায় 5 গ্রুপ 3, নিজের অ্যান্সার দিয়ে দিছি। এরপর আসো, কোন মৌলজোড়া পর্যায় সারণীর একই পর্যায়ে আছে? পর্যায় সারণীর একই পর্যায়ে আছে কোনগুলা? যেমন লিথিয়াম সোডিয়াম আলাদা পর্যায়ে, লিনা। তারপরে আর্গন রেডন আলাদা, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আলাদা, ম্যাঙ্গানিজ আর আয়রন, এটা কত 25, এরা 26, তাহলে এরা কোথায় আছে? এরা একই পর্যায়ে আছে, ম্যাঙ্গানিজ আর আয়রন একই পর্যায়ে আছে, একই পর্যায়ে আছে, ঠিক আছে? ওকে, তোমাদের যেহেতু রাতে ক্লাস আছে, আমি এই জিনিসগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এবং তোমাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি যে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টার 3, তাই না? এটা হচ্ছে চ্যাপ্টার বানান কি রে, চ্যাপ্টার 3, হ্যাঁ। এই চ্যাপ্টার 3-তে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম একটা পার্ট কি আছে, পর্যায়বৃত্ত ধর্ম, যেটা আমি নিছি, তাই না? আমি নিছি। এটার আরেকটা পার্ট কি, আরেকটা হচ্ছে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন। ওইটা নিবে কে? ওইটা নিবে হচ্ছে তোমার সৈকত ভাইয়া। তো ওইখানে কি কি আছে? তোমরা ফাজানের নীতি শুনছো, সকল ধরনের রাসায়নিক বন্ধন, হাইড্রোজেন বন্ধন, আয়নিক বন্ধন, সন্নিবেশ, সমযোজী, এইসব বন্ধন, সংকর আয়ন, ওই সবগুলো হচ্ছে ওই পার্টে। তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, ডি ব্লক এলিমেন্ট, ম্যাগনেটিজম, হ্যাঁ,
তারপর রঙিন যৌগ, জটিল যৌগ, এগুলা ভাইয়া পড়াইছি এবং এখান থেকে এই টাইপের যে প্রশ্ন আছে সব ইনশাল্লাহ তোমরা এখন পারবা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা ইত্যাদি ইত্যাদি সব এই পার্টটা পড়াইছি আমি। আর এই পার্টটা পড়াবে তোমাদের সৈকত ভাই, এবং ওই পার্টের যত কোশ্চেন আছে সেগুলো আবার তোমাদের সৈকত ভাই দেখায় দিবে। বুঝতে পারছো তোমরা? সো প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আমার 2টা ক্লাস, তোমাদের সৈকত ভাই নেবে 2টা ক্লাস। এই 4টা ক্লাস করলে এই চ্যাপ্টারের ইহকাল পরকালের সকল প্রশ্নের উত্তর তুমি ইনশাল্লাহ দিতে পারবা। ঠিক আছে? তুমি ইনশাল্লাহ দিতে পারবা। ক্লিয়ার? ওকে ওকে, তো ঠিক আছে বাচ্চারা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী নতুন আরেকটা চ্যাপ্টারে দেখা হবে। তবে একটা জিনিস সবসময় মাথায় রেখো, তোমরা ক্লাস করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে যাও, মাঝে মাঝে তোমাদের খারাপ লাগে, বিরক্ত লাগে, হ্যাঁ, তোমাদের অনেক রকম সমস্যা হয়, কারণ টানা ক্লাস করাটা আসলেই কষ্টের। কিন্তু সবসময় একটা জিনিস দোয়া করবা, এই পেইনটা যাতে আমাদের মধ্যে না আসে। কারণ আমরা যখন এখানে দাঁড়াই, আমাদের মাথায় একটা থাকে যে শেষ টপিকটা পর্যন্ত আমরা পড়াবো, অন্তত বেসিকটা আমরা পড়াবো। আমি যদি তোমাকে বেসিক শেষ না করে সিকিউ এমসিকিউ তোমাকে হোমওয়ার্ক দেই, তুমি সলভ করতে পারবা না। তো আমাদের টার্গেটটা থাকবে আমাদের বেসিকটা যেন লাস্ট, তুমি ধরো ক্লাস করতে পারতেছো না, কষ্ট হইতেছে, কিন্তু লাস্ট বেসিক টপিকটা প্লিজ একটু পড়বা, লাস্ট বেসিক টপিকটা পর্যন্ত ধৈর্য ধরবা, এরপরে সিকিউ এমসিকিউ তুমি নিজে করতে পারবা। বুঝছো? সো আমরাও যখন এখানে দাঁড়াই, আমাদের এই টার্গেটটা থাকে যে লাস্ট বেসিক টপিকটা যেন বুঝাই দিয়ে আসতে পারি বাচ্চাদেরকে, তাহলে পরীক্ষার হলে অন্তত আটকাবে না। সো এই ইফোর্টটা আমাদের জায়গা থেকে আমরা দিচ্ছি, আমাদের জন্য তোমরা দোয়া করো, এবং তোমাদের জায়গা থেকে তোমরা দিবা, আর তোমাদের জন্য তো দোয়া সবসময় থাকবে, কারণ তোমরা ভালো করলে আলটিমেটলি আমরা সাকসেস, তাই না? এখানে তো আমরা এক্সাম দিচ্ছি না, তুমি এক্সাম দিচ্ছ, তোমার দিকে অনেকে তাকায় আছে, তোমার টিচাররা তাকায় আছে, তোমার বাবা মা তাকায় আছে, তোমার রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল সবাই তাকায় আছে যে তুমি ভালো রেজাল্ট করবা। এক্সপেকটেশন তো খুব বেশি না, ধরো এই যে 15 বছর ধরে 20 বছর ধরে তোমার খাওয়াইতেছে, পড়াইতেছে, বড় কিছু বড় করতেছে, তোমার বাপ মার এক্সপেকটেশন কি তোমার কাছে? আপাতত একটা ভালো রেজাল্ট করো, তাতেই খুশি। মানুষগুলো কত নিঃস্বার্থ হইলে তুমি চিন্তা করো, তোমার কাছ থেকে টাকা চাইতেছে না, পয়সা চাইতেছে না, তোমার কাজ করে খাওয়াইতে বলতেছে না, হ্যাঁ, ইভেন যদি বাবা মার টাকা পয়সার আর্থিক সমস্যা হয় তাও কিন্তু প্রেশার দেয় না যে যা কাজ করে না খাওয়া, তা করে না। তুমি যদি পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারো, এটা তাদের জন্য সাপোর্ট, বাট তোমার প্রেশার দেয় না। কত নিঃস্বার্থভাবে তোমার দিকে তাকায় আছে যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করে একদিন বড় কিছু হবে, এটা না পড়াশোনা করে আমাদের খাওয়াবে, এটা না পড়াশোনা করে ভালো কিছু করবে। তো এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এটা জবাব দেওয়া উচিত না? এটা জবাবটা কি দিয়ে দিতে হবে? তোমার ইফোর্টটা ভালো, তুমি যে ভালোবাসা, আই লাভ ইউ আব্বা, আই লাভ ইউ ড্যাডি বললে হবে না, তুমি যে তাদের ভালোবাসাটাকে সম্মান করো, সেটা তোমার প্রকাশ করতে হবে তোমার কাজের দ্বারা। তারা তোমার কাছে কি চায়? একটা ভালো রেজাল্ট চায়, এইটুক কষ্ট করো, এইটুক কষ্ট করো, তোমাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, এইটুক কষ্ট তোমরা করবা। ঠিক আছে? তো বাচ্চারা, ঠিক আছে, দোয়া রইল তোমাদের জন্য। অবশ্যই আজকের ক্লাসে যা কিছু শিখেছো, যতটুকুই শিখেছো, এই সম্পূর্ণ ক্রেডিট অবশ্যই আমার। আর যদি কোনো কিছু না বুঝে থাকো, সেক্ষেত্রে সম্পূর্ণ দোষ কি তোমাদের। তো এটা সবসময় এই নিয়ম চলবে, এটাতে কোনো বাধা নাই। আজকের এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ বাচ্চারা, আল্লাহ হাফেজ।